এই সুযোগটা একটু নিতে চাই যে এই প্রশ্নটা করার জন্য আসলে টিকা নিয়ে বাংলাদেশে কি হচ্ছে, কি হয়েছে, এটাতে কি আসলে গত সরকারের, আমি ডক্টর ইউনূস সরকারের অদূরদর্শিতা বা অবহেলা ছিল? আমি প্রথমে ডক্টর জাবিনকেই জানতে চাই, তারপর আমরা ডক্টর চক্রবর্তীর কাছ থেকে এটি জানতে চাইবো যে এটা কি অদূরদর্শিতা, এটা কি অবহেলা, এটা কি একটা মিসম্যানেজমেন্ট, এটা কি এখনো এটা ম্যানেজ করার সুযোগ রয়েছে কিনা কোনো কুইক কোনো স্টেপস নিয়ে? অবশ্যই অদূরদর্শিতা। আমি আজকেই একটা রিপোর্ট পড়ছিলাম, যে যে সাংবাদিক ওই রিপোর্ট করেছে তারা এই ব্যাপারে জানতে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান ম্যাডাম, এবং পরে সাইদুল হক স্যার, ওনাদেরকে যোগাযোগ করে ওনাদের কমেন্ট পাওয়া যায় নাই। এবং তারা যে উম, অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রজেক্ট হিসেবে এই ভ্যাকসিন কেনাতে একটা পরিবর্তন এনেছিল, যেটা ভালো, কিন্তু এটা সামাল দিয়ে উঠতে পারে নাই আমি যতটুকু জানলাম। এবং এই পুরা টিকাদান প্রক্রিয়াটাই আহ, একেবারেই ইন্টারাপ্টেড ছিল, যার কারণে হামের মতো একটা যেই রোগ অনেকটা চলে গেছে দেশ থেকে, সেটা আবার এত বাজেভাবে প্রাদুর্ভাব হলো এবং খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো বাচ্চা মারা গেল। এবং এটার পাশাপাশি অদূরদর্শিতা এবং আমাদের হোল হেলথ সিস্টেমের পার্ট হিসেবে আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় অনেকেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে, তারপর কাজ বিরতি দিয়েছে। এরকম হেলথ অ্যাসিস্ট্যান্ট কিন্তু, মানে স্বাস্থ্য সহকারী যারা আসলে এই টিকাদান কর্মসূচিগুলোর সাথে যুক্ত, তারাও কিন্তু কর্মবিরতিতে ছিল। তারপর যারা পোর্টার, প্রায় 1,500 পোর্টারের মতো, তাদের গত 9 মাস ধরে বেতন হয় না। সো এটা একটা মানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অনিয়ম বা যে ধরনের বিশৃঙ্খলা, আমাদের একটা গোজামিল একটা স্বাস্থ্য ব্যবস্থা, ওইটার উপর গত অন্তর্বর্তী সরকারের এক ধরনের অদূরদর্শিতা এটার মধ্যে ছিল। এবং এটা থেকে উত্তরণ আমি যতটুকু জানি যে 5 এপ্রিল থেকেই আবার এই হামের বিশেষ টিকাদান শুরু হবে। এবং সো আমি আহ, আশাবাদী যে এটা সামাল দিতে পারবে এই সরকার। আমি একতরফা ভাবে এই সরকারের আহ, শুরুতে আপনি যেরকম বলছিলেন যে আমি ফেসবুকে এটা নিয়ে লিখেছি যে স্বাস্থ্যমন্ত্রী কেন আমাদেরকে পরিষ্কার করে জানাচ্ছেন না যে টিকার মজুদ আছে কিনা। এখন মাত্র তারা ক্ষমতা নিয়ে তার আগের কি অবস্থা সেটার একটা কন্টিনিউয়েশন এখানে আছে, কিন্তু এই যে ব্রিফ করা, আমি আজকে দেখলাম যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ব্রিফ হচ্ছে, এটা কিন্তু খুব সিরিয়াস ইস্যু। কোভিড এর সময় আমরা যেরকম রেগুলার ব্রিফ দেখেছি, আমরা কিন্তু এটা নিয়েও সেরকম ব্রিফ সরকারের পক্ষ থেকে আশা করি, যে মানুষকে আশ্বস্ত করা। সো এটা সরকার শুরু করেছে আমি দেখলাম। এবং 5ই এপ্রিল কিন্তু তারা টিকাদান কর্মসূচি শুরু হবে সারা দেশে হামের। কিন্তু যেটা নিয়ে আমি কনসার্ন জানাতে চাই, ধরেন হামে যখন বাচ্চা মারা যাওয়া শুরু হলো তখন এটা নিয়ে কিন্তু অনেক তোলপাড় শুরু হলো, কিন্তু ডাব্লিউএইচও থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার পর এই যে তহবিল সংকট, এটা নিয়ে কিন্তু আমাদের দেশে যে টাইফয়েডের টিকা, তারপর জরায়ুর ক্যান্সারের যে টিকা মহিলাদেরকে দেওয়া হয়, এটা সহ আরো অনেক টিকা কিন্তু তাদের তহবিলে বা তাদের সহায়তায় কিন্তু চলে। সো এগুলার মানে একদম রোগের প্রাদুর্ভাব হয়ে মানুষ মারা যাওয়া শুরু করলে যাতে এটা নিয়ে তোড়জোড় না হয়, তার আগে থেকে যাতে এটার টিকাগুলোর মজুদ সরকার নিশ্চিত করে, সেই আহ্বান থাকবে। আরেকটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। এবারও কিন্তু হামটা শুরু হয় জানুয়ারির শুরুর দিকে, রোহিঙ্গা এবং ঢাকার বাইরে রাজশাহী, ময়মনসিংহে। সো সেখানে রোহিঙ্গাদের ওই ওই ক্যাম্পগুলোতে স্বাস্থ্য সেবার কি অবস্থা, কারণ আমরা জানি যে এটার সহায়তা কিন্তু বাইরে অনেকগুলো সংস্থা থেকে আসে। সো আমাদের দেশে গত 2 বছরে যে ধরনের সরকার পরিবর্তনের একটা ডামাডোল বা একটা নিয়ম মানে এখনো ফিক্স হয় নাই, শেপে আসে নাই। আওয়ামী লীগ সরকার গেল, এরপর অন্তর্বর্তী সরকার আসলো, তারপর আবার নির্বাচন গেল। সো অনেকগুলো ইভেন্ট যাচ্ছে রাজনৈতিক ভাবে। সো এই ইভেন্ট গুলোর ফাঁকে যাতে এই হামের মতো আবার বিশৃঙ্খলা হয়ে ও অন্য কোনো রোগের প্রাদুর্ভাব না হয়, এবং সেটা যাতে একদম এরকম বড় আকারে না হয়, সেদিকে যাতে সরকার হয়ে যাওয়ার আগে যাতে সরকার মনোযোগ দেয়, সেটা আশা করব। তবে আমার মনে হয় যে এবার আশা করি সরকার এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবে। ডক্টর জাবিন, আপনাকে ধন্যবাদ। ডক্টর চক্রবর্তী, আপনি আপনার মন্তব্য আমরা এই ব্যাপারে শুনতে চাই, কিন্তু আপনি নিশ্চয়ই আজকে বিবিসি বাংলা একটি প্রতিবেদন করেছে যে এই
পরিস্থিতির জন্য আসলে দায়ী কে? এর মধ্যে ডক্টর মুস্তাক হোসেন তিনি বলছেন টিকা ব্যবস্থায় পরিবর্তন আসার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যথেষ্ট প্রস্তুতি অভাবের কারণে এগুলি ঘটছে। সেক্টর প্রোগ্রামগুলো হঠাৎ করে বাদ না দিয়ে ধীরে ধীরে পরিকল্পিতভাবে বের হয়ে আসলে টিকা ব্যবস্থা বিঘ্নিত হতো না। এটা একটা লম্বা রিপোর্ট তারা করেছেন। এটার আসলে মূল ভাষ্য হচ্ছে যে তারা হয়তো যা করেছিলেন সেই ক্ষেত্রে তাদের এই টিকা ক্রয় করতে যে তাদের এই বিলম্ব, সেটা অদূরদর্শিতার কারণে এটা হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কি ঘটেছিল এটা নিয়ে একটা প্রতিবেদন করেছে তারা। জি ডক্টর চক্রবর্তী। জি 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 মূল বিষয়টি হচ্ছে, দেখুন যে আমরা আসলে যেটা হয়েছে সেটা, যে ঘটনাগুলির ফলাফল, সেটাকে এভাবে ব্যাখ্যা করা যায় যে আমরা তো জুলাই অভ্যুত্থান করেছিলাম হচ্ছে একটা অগণতান্ত্রিক ব্যবস্থার অবসানের জন্য, কিন্তু দেখা গেল যে এই নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে তারা আগের সরকারের অনেক ধরনের প্রকল্প, সেগুলিকে যাচাই বাছাই ছাড়াই এক ধরনের বাতিল করার জায়গাটি সেটি কিন্তু শুরু করেছিল। এই যে টিকা যেভাবে কেনা হতো, হ্যাঁ, এখানে হচ্ছে স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টি খাতের একটা অপারেশন প্ল্যানের মাধ্যমে টিকাটা কেনা হতো। এই টিকাটা কেনার ক্ষেত্রে ইউনিসেফের যে একটা বৈশ্বিক যে ভ্যাকসিন সরবরাহের একটা প্রজেক্ট আছে গ্যাভি, তাদের সহযোগিতায় এখানে টিকা কেনাটা আমাদের মতো দেশগুলির জন্য অনেক সহজ ছিল। কিন্তু সরকার এসে কি করলেন, তারা অন্তর্বর্তী সরকার এসে এটাকে আমরা কেন এত জোর দিচ্ছি, কারণ হচ্ছে যে এই যে টিকার কারণেই যে সংকটটি হয়েছে এটি কিন্তু প্রমাণিত। দেখুন, অন্তর্বর্তী সরকার এসে 25 সালের আগস্ট মাসে তারা হচ্ছে এই অপারেশন প্ল্যানের প্রকল্পটি এটি বাতিল করলেন, এবং বাতিল করার ফলে কি হলো, নতুন করে প্রকল্প তৈরি করা, সেখানে একজন পরিচালক নিয়োগ করা, সেটার আন্ডারে অর্থ ছাড় করা, সেটার আন্ডারে টিকা ক্রয় করা, এই পুরো জিনিসটি কিন্তু আসলে যথেষ্ট সুচারুরূপে সম্পন্ন করা যায়নি। সম্পন্ন যে করা যায়নি তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে 17 থেকে 23 সাল পর্যন্ত এখানে কিন্তু টিকার যে প্রদানের হার, এটা ছিল 90% অ্যারাউন্ড। এই যে যে টিকাগুলি আমরা একেবারে বাচ্চাদেরকে দেই 5 বছর বয়স পর্যন্ত, এবং সেখানে কিন্তু 24 সালেও, মানে যেহেতু 24 সালেও হচ্ছে এই ওপি বাতিল হয়নি, তখনও কিন্তু 86% টিকা সেখানে দেয়া হয়েছে। 25 অগস্টে এই প্রজেক্টটি বাতিল হলো, এবং 25 এসে দেখা গেল যে এখানে 59% টিকা দেওয়া হয়েছে, যেখানে এর আগে 86 হলো আগের বছর, তার আগের বছরগুলিতে প্রায় 6 বছর ধরে 90% কিন্তু টিকাটা দেওয়া হয়েছে। ডক্টর চক্রবর্তী, ইন্টারাপ্ট করার জন্য সরি, কিন্তু এইটা একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তারা এটা আপডেট করেন নাই, টিকা দিচ্ছেন কিন্তু আপডেট করেন নাই, এটা টেকনিক্যাল গ্লিচ। আর অন্তর্বর্তী সরকারের সময় আপনি যে প্রকল্পটি বন্ধ করে দেওয়ার কথা বলতেছিলেন, সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার সময় আসলে এটা বন্ধ করা হয়েছিল অন্তর্বর্তী, এবং সেই সময় একটা সেক্টর সিস্টেম করার কথা বলা হয়েছে। সেক্টর সিস্টেমটাই বাতিল, মানে সরাসরি ইউনিসেফ থেকে বা দাতাদের অর্থ দিয়ে, দাতাদের থেকে না কিনে সরকার যেখান থেকে পারবে, যেখান থেকে ভালো পাবে সেখান থেকে কিনবে, এরকম একটা প্রক্রিয়া নিয়েছিল। ইউনিস সরকার এসে বলছেন যে না, এটা হবে না, আমরা এরকম করে এটা কিনবো না, কিন্তু করতে গিয়ে এটা একটু একটু যদি ওইটাও একটু। মূল বিষয়টি হচ্ছে যে প্রস্তুতি ছাড়া যখনই আপনি এরকম একটি বড় বিষয়ে হাত দিতে যাবেন আর কি, আপনি সেটার জন্য যথেষ্ট প্রস্তুত কিনা। এখানে শিশুদের জীবন নিয়ে আজকে এই যে বাচ্চাগুলি মারা যাচ্ছে, সেটার জন্য তো লায়াবিলিটি, এই যে প্রস্তুতিহীন ভাবে একটা সিদ্ধান্ত নেওয়া, সেটাকে এক্সিকিউট করা, আপনি তো এখন আগের সরকারের দায় দিয়ে পার হতে পারবেন না। আপনি তো দেশটা চালিয়েছেন ভাই, যখন আপনি দেশটা চালিয়েছেন সেই সময় যেটা আপনি এক্সিকিউট, যেটা আপনার প্রস্তুতি থাকবেন না সেটা আপনি এক্সিকিউট করবেন না। কিন্তু এরকম একটি স্পর্শকাতর বিষয়ে যখন আপনি এই ধরনের একটি কাজ করবেন, এবং সেটার ফলে, আচ্ছা যদি আগের টিকাগুলি দেয়া হয়েছে, আপডেট করা হয়েছে, সেই বছর হামের প্রাদুর্ভাব দেখা যায় নাই, এবছর আপডেট করা হয় নাই দেখি হামের প্রাদুর্ভাব দেখা গেল, এটা কি খুব একটা লজিক্যাল ডিসকাশন হতে পারে? এটা আসলে মানে আমার মনে হয় যে খুব গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না। কারণ আসলে স্ট্যাটিস্টিক্স এর বাইরে গিয়ে যদি তারা কোনো দাবি করে থাকেন, সেই দাবি প্রমাণ করার দায়টা তো তাদের, এটা তো আসলে আমাদের দায় না। ফলে এখানে যে ঘটনাটি ঘটেছে, অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের যে অব্যবস্থাপনার বিষয়টি, সেখানে তাদের দায় নিতে হবে। এখন তো আমরা দেখলাম যে সেই গ্যাভির কাছ থেকেই এখন শেষে 2 কোটির উপরে, প্রায় 2.5 কোটির মতো হচ্ছে এখানে ভ্যাকসিন লোন নিয়ে, তারপরে কিন্তু সরকার এই যে রবিবার থেকে যে ভ্যাকসিন দিবে, সেটা কিন্তু হচ্ছে সেই রকম একটি, তাদের কাছ থেকে আবার সেই ভ্যাকসিন ধার নিয়ে এখন তাদেরকে দিতে হচ্ছে। তো আসলে বিষয়টি হচ্ছে যে এরকম একটা স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই মানুষের জীবন যেখানে যুক্ত, এবং বিশেষ করে শিশুদের জীবন যেখানে যুক্ত, শিশুদের রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনাটি যেখানে যুক্ত, সেখানে অবশ্যই এখানে একটা প্রস্তুতি নিয়ে চিন্তা ভাবনা করে দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন ছিল। আমরা দেখেছি যে স্বাস্থ্য খাতের যে উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু স্বাস্থ্য ব্যাকগ্রাউন্ডের নন, এবং তারই বিষয়ে কাজ করার আদৌ কোনো অভিজ্ঞতা আছে কিনা আমার জানা নেই। কিন্তু তিনি যখন এই ধরনের একটি সিদ্ধান্ত নিচ্ছেন, তারা যখন এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, তারা পারতেন স্বাস্থ্য খাতে কাজ করা যে চিকিৎসক সংগঠনগুলি আছে বা
এই হেলথ সেক্টর নিয়ে যারা এর আগে কাজ করেছেন তাদেরকে নিয়ে তারা ডিসকাশন করতে পারতেন। কিন্তু যতই আমরা গণতন্ত্রের কথা বলে অভ্যুত্থানের পরে এরকম একটা সরকারের কাছ থেকে আমরা যতই প্রত্যাশা করেছি আর কি, সরকার কিন্তু প্রত্যেকটা জায়গাতেই জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাতে এরকম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ডক্টর চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ। আমরা এইবার যে প্রসঙ্গটি করব সেটাও আপনাদের দুজনের জন্য একই প্রশ্ন। আমি প্রথমে ডক্টর জাবিনের কাছে যাচ্ছি, তারপর ডক্টর চক্রবর্তীর কাছে আসব। সেই ব্যাপারটা হচ্ছে যে নারীদের প্রতি অসম্মানজনক বক্তব্যের ব্যাপারটা আবার নতুন করে মানে সংসদ সদস্যদের একজন জনাব আমির হামজা এমন কিছু কথা বলেছেন যে কথাগুলির ক্ষেত্রে আসলে আরেকজন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সেটি স্পিকারের কাছে আবার এটি বিচার চেয়েছেন। আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পক্ষ থেকেও এইটার আসলে প্রতিবাদ জানানো হয়েছে। এই ব্যাপারগুলি এরকম হওয়ার কারণ কি? পাশাপাশি আরেকটি প্রশ্ন করে রাখি, একটু লম্বা প্রশ্নের জন্য ডক্টর চক্রবর্তী, ডক্টর জাবিন, আপনারা একটু মনে রাখবেন, অনেকেই আপনারা দুজনেই জুলাই আন্দোলনে ফ্রন্টলাইনার, সেইটা ধরে নিয়েই বলছি যে 1.5 বছর পরে এসে অনেকেরই পর্যবেক্ষণ হচ্ছে যে নারী নেতৃত্ব বা নারী নেতৃত্ব যাতে না থাকে সেই ক্ষেত্রেই হচ্ছে অনেকের উৎসাহ বেশি। অনেকে বলছেন ডক্টর ইউনূস সরকারের ক্ষেত্রেও আমরা এটা দেখেছি, পরবর্তী রাজনীতিবিদদের ক্ষেত্রেও দেখেছি, এমনকি সাধারণ মানুষও যেন চাইছেন। কারণ আমরা যখন প্রশ্ন করি তখন তারা বলছেন যে আসলে রাজনীতি বা ভোটের মাঠের মতো এরকম জটিল পরিস্থিতিতে মেয়েরা ঠিক কতটা খাপ খাইয়ে নিতে পারবে সেটার ব্যাপারে তারা খুব আশাবাদী না, সেই জন্য তারা কম বা শূন্য নমিনেশন দিয়েছেন। এই পুরো ব্যাপারটা নিয়ে যদি বলেন যে সংসদেও বলা এইটা কেন হতেছে, এবং নারীদের নেতৃত্বটা কি আসলে সবাই মিলেই অপছন্দ করতেছে কিনা, মানে জনগণ। ডক্টর যাবেন, তারপর আমরা ডক্টর চক্রবর্তীকে শুনবো। যারা আসলে সংসদে গিয়ে এই ধরনের মন্তব্য করছে তারা মানে এমন না যে সংসদে যাওয়ার পর তারা অন্য মানুষ হয়ে গেছে বা ফেরেশতা হয়ে গেছে বা অনেক আমূল পরিবর্তন হয়ে গেছে। তাদের মনস্তাত্ত্বিক বা তাদের নারী সম্পর্কে তাদের যে ধ্যান ধারণা ওটা কিন্তু ওটারই প্রতিফলন হয়েছে। তো সংসদে যেহেতু আগে যাওয়ার অভিজ্ঞতা নাই, তারা জানে না যে কোথায় কিভাবে কথা বলতে হয় বা আরেকজন সংসদ সদস্যকে কিভাবে অ্যাড্রেস করতে হয়। তার কাছে তো আমি তো এই কথা অনেকবার বলেছি যে বেশিরভাগ রাজনীতিবিদদের কথাবার্তায় মনে হয় যে তারা নারীদেরকে মানুষই মনে করে না। তারা মনে করে যে নারীদের স্থান তাদের অনেক নিচে এবং একটা নির্দিষ্ট জায়গায় ঘরের মধ্যে। তো ওই জিনিসটা যখন আপনার মনের মধ্যে ব্রেনের মধ্যে থাকবে না, তখন সেটা কথায়ও থাকে না। তো এটা রুবিনা আপা এটা আজকে আমি দেখছিলাম উনি প্রতিবাদ জানিয়েছে এবং স্পিকারের কাছেও বলেছে। কিন্তু আসলে এই জিনিসগুলা বিচার পাওয়া যায় কিনা আমি আসলে জানি না। কারণ গত মানে জুলাইয়ের পরে আমি বলবো যে নারী নেতৃত্ব নিয়ে যে ধরনের জোয়ার বা যে ধরনের বেশি আলোচনা বাংলাদেশের রাজনীতিতে হয়েছে, এর আগে এতটা জোরালো ভাবে হয়েছে কিনা। এবং এখনো কিন্তু মানে নির্বাচনের আগেও, নির্বাচনের পরেও, সংসদ গঠন হওয়ার পরেও, সংসদ চালু হওয়ার পরেও এই বিষয়টা কিন্তু নানান ভাবে এখনো জিয়ে আছে। যে যারা বলছেন যে আপনি জিজ্ঞেস করেছেন সমাজে যে শূন্য চায়, নারী নেতৃত্ব প্রয়োজন নাই, এটা আসলে সমাজের মানুষের চিন্তার প্রতিফলন। কারণ রাজনীতি মতো কঠিন জিনিস বা রাজনীতি বাদ দেন, পরিবারের আপনি যখন আপনার মানে আমরা যখন আমাদের বাবা মার ধরেন এক ভাই এক বোন, সো বোনকে জিজ্ঞেস করা হয় মানে মেয়েকে জিজ্ঞেস করা হয় খুব সাধারণ সফট কোনো ইস্যু, বাজারের কথা বা চিকিৎসার কথা বা ঘরের কোনো কিছু ঠিক করার দরকার হলে সেটার কথা। আর ছেলেকে জিজ্ঞেস করা হয় ধরেন ট্যাক্সের কি, ব্যাংকের কাগজপত্র, রাজস্ব, মানে এই ধরনের জটিল জিনিসগুলো ছেলেকে জিজ্ঞেস করা হয়। তো এই জিনিসটা ঘর থেকেই হয় যে কঠিন জিনিসগুলো হচ্ছে ছেলেদের জন্য, এবং রাজনীতিকে তারা একটা কঠিন জিনিস মনে করে। এবং এই মানুষগুলাই কিন্তু ওই সংসদে গেছে, এই ধরনের চিন্তার মানুষগুলো। সো এটা আসলে এই যে আপনি বললেন শূন্য শূন্য, এটা তাদের এক ধরনের বয়ানটাকে স্টাবলিশ করা যে আসলে নারী নেতৃত্বের কোনো দরকার নাই। এটা মাঠের রাজনীতি অনেক কঠিন। এখানে যখন ভোটের সময়টা নারীরা টিকে থাকতে পারেন, এবং মনীষাদি নিজে এই গত নির্বাচনের অভিজ্ঞতার কথা বলবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এখানে আমরা যখন নারী পুরুষের সমান নেতৃত্বের কথা বলি, আমরা কিন্তু এখানে ওই পেশি শক্তির কথা বলি না।
আমরা কিন্তু ওই বুদ্ধিবৃত্তির কথাটাই বলি, আমরা কিন্তু আমাদের ওই পরিশ্রমের কথাটাই বলি। সো সে যদি পরিশ্রম করে তার নেতৃত্ব দিয়ে সে যদি জায়গা করে নিতে পারে, তাহলে তার জায়গাটা জোর করে দখল করে রাখার একটা পায়তারা, যে এটাই হচ্ছে সম্মিলিত পায়তারা। এবং আপনি দেখবেন যে এখানে সব দলের মধ্যে এটা হচ্ছে এক ধরনের বিশাল ঐক্য। সেটা আপনি বিএনপি বলেন, জামাতে বলেন, সবার মধ্যে এটা কাজ। ঠিক জামাত কিন্তু বলছে জুলাই সনদের কথা, জুলাই সনদ বিএনপি কে সংস্কার বিমুখ বলছে, এবং এই যে গণভোট অধ্যাদেশ বাতিল করার পক্ষে নানান আলোচনা চলছে। কিন্তু তারা নিজেরা কিন্তু একজনকেও মানে যতটুকু স্বার্থের প্রয়োজন ততটুকুর জন্যই কিন্তু তারা কথাটা বলছে, নিজেরা কিন্তু একজনকেও কিন্তু তারা নমিনেশন দেয় না, একজন নারীকেও। এবং এটার পক্ষে যে নারী নেতৃত্বের দরকার নাই। ইভেন আমি এমনও শুনেছি আমার পুরনো কলিগদের কাছে, আমরা যখন এই বিষয়টা নিয়ে গত 4-5 মাস ধরে জোরালো ভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছি, এবং আমরা অনেকগুলা মেয়ে যখন এনসিপি থেকে সরে এসেছি, এমনও তারা মকারি করে বলেছে যে আপনারা নিজেরা মিলে, নারীরা মিলে আলাদা একটা দল করেন, যে মানে আপনার এখানে কোনো জায়গা হবে না, আপনারা আলাদা একটা দল করেন সারা দেশের নারীরা মিলে। সো এই যে আলাদা একটা গোষ্ঠী করে ফেলা, জাতীয়ভাবে আমাদেরকে অংশগ্রহণের জায়গাটা নাই বলে দেওয়া, এটা হচ্ছে এক ধরনের আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা পুরুষতান্ত্রিক, এটারই একটা রিফ্লেকশন। এবং এটাতে কিন্তু এক ধরনের ঐক্য আছে। ওই যে সংসদ সদস্য, নারী সংসদ সদস্যদেরকে অবজ্ঞা করে যে মন্তব্য করেছেন, এটা আসলে উনি কখনোই মনে করেন না যে এটা একটা অপরাধ, এটা খারাপ কাজ হয়েছে, এটা ওনার ডিকশনারিতেই নাই। ওনাদের ডিকশনারিতে এটা নাই যে এটা একটা খারাপ কাজ হতে পারে বা এটা অনুচিত, এই জিনিসটাই তাদের মধ্যে নাই। এবং তাদের বুঝে আসে না যে হঠাৎ করে কেন নারীদেরকে নেতৃত্বে আসতে হবে। এত বছর এত যুগ যুগ ধরে দুইজন নারী, খালেদা জিয়া ছিল, হাসিনা ছিল, সো তারা কেন আনতে পারে না, সেই পুরনো ধাঁচের চিন্তা ভাবনা। কিন্তু ঠিক ওই জায়গাটাতে তারা যুদ্ধ করবে, তর্কে যারা জড়াবে যেখানে তাদের স্বার্থটা আছে। সম্পূর্ণ মানে নিজেদের মানে কন্ট্রাডিক্টরি অবস্থান, নিজেদের অবস্থানের বিপরীতেই তারা কিন্তু নারী নেতৃত্বটাকে বাদ দিয়ে আবার ওই জায়গাটাতে অবস্থান নেয়। ডক্টর জাবিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যখন এই কথা বলছেন তখন আমাদের একজন দর্শক জুয়েল আহমেদ তিনি মন্তব্য করছেন, দয়া করে আমার কমেন্টটা পড়বেন, আপনারা শুধু নারী নেতৃত্বের কথা বলেন, কোনো দল নারীদেরকে নেতৃত্ব স্থানে দেখতে চায় না, আপনার অভিযোগ করেন, তাহলে আপনারা নারীদেরকে বলেন তারা নিজেরাই আলাদা একটা দল করুক। অর্থাৎ আপনি যা বলছিলেন তিনি এখনই তা বলছেন। এবং এটা একটা বিশেষ দলের যে বাহিনী আছে অনলাইনে, তাদের এটা একটা কপি পেস্ট মন্তব্য। ওকে, এবং এই মন্তব্য আমি তাদের নেতাদের মুখেও শুনেছি। আমরা একটু ডক্টর চক্রবর্তীর কাছ থেকে শুনবো। ডক্টর চক্রবর্তী, আপনি বলার আগে আমি একটু বলি যে রফিক ভ্যানসি উনি বলছেন খামু, অর্থাৎ তিনি আমার নামের 2 আদ্যাক্ষর মানে অ্যাড্রেস করতেছেন, খালেদ মহিউদ্দিন থেকে খামু বলতেছেন। দি মাস্টার অফ লিডিং কোয়েশ্চেন কোট করতেছেন, জনগণই কি নারী নেত্রী পছন্দ করতেছে না নাকি, মানে এটা আমি আপনাদেরকে লিডিং কোয়েশ্চেন করছি, এটা তার কাছে মনে হচ্ছে। ডক্টর চক্রবর্তী, আপনি যদি একটু বলেন প্রশ্নটা, আর আমি রিপিট করলাম না। দেখুন, আসলে নারী নেতৃত্ব পছন্দ অপছন্দ করার বিষয়টা তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যারা সমাজকে একটা পুরানো চিন্তাধারায় দেখতে চান, যারা হচ্ছে গিয়ে এক ধরনের সামন্তীয় সমাজ ব্যবস্থা কায়েম করতে চান, যারা এক ধরনের ফিউডাল চিন্তা ধারণ করেন, তাদের রাজনৈতিক অবস্থান সেটা একরকম হবে। আবার আমরা দেখি যে এমনকি আমাদের এই কর্পোরেট কালচারের মধ্যেও এই যারা পুঁজিবাদী ধরনের যারা রাজনৈতিক দল করেন, তারাও কিন্তু আসলে নারীদেরকে ব্যবহার করতে চান, কিন্তু নারীদের ক্ষমতায়নটা তারা করতে চান না। দীর্ঘ সময় বাংলাদেশে তো আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নারী ছিলেন, বিরোধী দলীয় নেতা নারী ছিলেন, সাম্প্রতিক গত সরকারের আমলে তো স্পিকার নারী ছিলেন, এমনকি খুব গুরুত্বপূর্ণ পদগুলিতেও নারীদেরকে একটা আলংকরিক ভাবে পদায়ন করা হয়েছে। কিন্তু যখন ঐক্যমত্য কমিশনে আমরা যুক্তি করলাম যে নারীদের সংরক্ষিত আসনগুলিতে সরাসরি নির্বাচন দিতে হবে, তখন কিন্তু সব দলগুলি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। এবং অল্প কয়েকটি দল, 4 থেকে 5টি দল থাকলেন যারা হচ্ছে বেশিরভাগই বামপন্থী, এরা হচ্ছে বললেন যে হ্যাঁ, এটা সরাসরি নির্বাচন হওয়া প্রয়োজন। কিন্তু বাকিরা কিন্তু কেউ রাজি হলেন না। এবং সংরক্ষিত আসনটিও না রাখার পক্ষে কিন্তু সেখানে 2টি ইসলামিক দল তারা অবস্থান নিয়েছিলেন। এবং সেটা তারা কেন অবস্থান নিয়েছিলেন সেটা পরিষ্কার হলো যখন তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজনও নারী প্রার্থী তারা দিলেন।
অর্থাৎ তারা আসলে নারীদেরকে রাজনৈতিক যে ক্ষমতায়নের চিত্র সেইখান থেকে পুরোপুরি তারা মুছে ফেলতে চান, এবং সেটার প্রতিফলন তারা তাদের মনোনয়ন দেওয়ার মধ্য থেকেই দিয়েছেন, এবং সেটা তো তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে এটা আছে। তারা, আপনারা দেখেছেন যে একটি দল বলেছে 5 ঘন্টা কাজ করাবেন, আরেকটি দল বলেছেন যেহেতু তার কথাকে টেক্কা দিতে হবে, তারা বলেছেন যে 5 ঘন্টা কেন, আমি তো কাজই করাবো। মানে এই যে এক ধরনের খুবই মধ্যযুগীয় চিন্তা দিয়ে তারা যে পরিচালিত হন, তারা পরিচালিত হচ্ছেন মধ্যযুগীয় চিন্তা দিয়ে, কিন্তু তারা রাজনীতিটা করছেন কিন্তু এই যুগে। তো ফলে আসলে তাদের এই যে উত্থান, বিশেষ করে 5ই আগস্টের পরে ইনক্লুসিভ পলিটিক্স এর কথা বলতে বলতে আসলে ইনক্লুড যে কাদেরকে করার চেষ্টা করা হয়েছে এটা তো খুবই পরিষ্কার। আজকে সংসদে আমরা দেখছি যে একজন সংসদ সদস্য, তিনি একটি এলাকার নির্বাচিত সংসদ সদস্য, তিনি একটি ওয়াজ মাহফিলে গিয়ে 2জন মহিলা সংসদ সদস্য সম্পর্কে এরকম একটা কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এখানে কিন্তু প্রতিবাদটা আসা উচিত ছিল, আমরা প্রথমেই এটা তো যে কোনো একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে এরকম একটি বক্তব্য যখন প্রকাশিত হয়, তিনি যে প্রতীক নিয়ে নির্বাচন করেছেন সেই দলেরই উচিত ছিল তাকে এই বিষয়টি নিয়ে একটা কারণ দর্শাতে বলা। সেটা কিন্তু তারা তো করলেনই না, এবং সরকারি দল যারা এখন ক্ষমতায় আছেন তাদেরও উচিত ছিল এই বিষয়টি নিয়ে, একজন সংসদ সদস্য এরকম একটি অনভিপ্রেত মন্তব্য করেছেন, সেটি নিয়ে তাদেরও উচিত ছিল অ্যাকশন নেওয়া। কিন্তু কি হলো, শেষ পর্যন্ত যে নারীকে নিয়ে মন্তব্য করা হয়েছে তারই সংসদে বিচার চাইতে হলো। তাহলে আজকে যদি একজন সংসদ সদস্যের বিরুদ্ধে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করা হতে পারে, একজন সংসদ সদস্য যদি ন্যূনতম লৈঙ্গিক সমতায় বিশ্বাস না করেন, একজন সংসদ সদস্য যদি মনে করেন যে নারীর শরীর নিয়ে, তার অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ নিয়ে তিনি এরকম ভাবে পাবলিকলি কথা বলতে পারবেন, তাহলে আসলে কোন ধরনের সংসদের চিত্র এখানে স্টাবলিশ হচ্ছে। এবং এই সংসদে যারা হচ্ছে গিয়ে শৃঙ্খলা রক্ষা করার কথা, যারা এখানে একটা যদি মানে নৈতিক স্খলনের মতো এক ধরনের আচরণ হয়, যে আচরণটা আসলে আপনার বিধি বহির্ভূত, সেটার বিরুদ্ধে যদি তারা কোনো ব্যবস্থাই না নিতে পারেন, তাহলে আসলে এই সংসদ কোন ধরনের দৃষ্টান্তগুলি স্থাপন করতে যাচ্ছে। আমরা তো দেখেছি যে অভ্যুত্থানের পর থেকে, অভ্যুত্থানের আগে নারীরা যখন রাস্তায় ছিল তখন তাদের উপস্থিতিটা এই ধরনের দলগুলি খুব এনজয় করেছে, তাদের জন্য সেটা প্রয়োজন ছিল। কিন্তু অভ্যুত্থানের পরপরই নারীদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য যত রকম নারী বিদ্বেষী কর্মকাণ্ড করা যায় সেটা তারা করেছেন। তারা সোহরাওয়ার্দী উদ্যানের মতো উদ্যানে সেখানে সমাবেশ করে স্টেজ বানিয়ে সেখানে নারীদেরকে, নারী কমিশনকে, নারী সংস্কার কমিশনকে, যারা নারীদের সমতার অধিকারের কথা বলেছে তাদেরকে বেশ্যা বলে গালি দিয়েছেন। তাদেরকে এই ধরনের কথাবার্তা তো তারা বলেই এই পর্যন্ত আসছেন। ফলে 51% নারীর ভোট চাই, নারীদেরকে সমস্ত রকম যে ব্যবহার, ভোটের কাজে বলেন, আন্দোলনের কাজে বলেন, নারীদের শ্রমকে সস্তায় চাই, কিন্তু নারীর ক্ষমতায়ন চাই না। এইটা তো আসলে এই চিন্তার বিরুদ্ধে আমরা মনে করি জনমতের একটা বহিঃপ্রকাশ, সেটা অবশ্যই দীর্ঘদিন ধরে নানান রকম আন্দোলনের মধ্য থেকে হয়েছে, এবং ভবিষ্যতে এই প্রতিবাদের শক্তিটা যদি সংগঠিত হয় অবশ্যই সেটা শুধুমাত্র নারীরা নয়, সকল প্রগতিশীল মানুষই এই নারীদের এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে তারা দাঁড়াবে। আপনাকে ধন্যবাদ ডক্টর চক্রবর্তী। মানে আমি কিছু মন্তব্য পড়ছিলাম, আমাদের ইউটিউবে দর্শকরা যেরকম মন্তব্য করছেন, তো সেই মন্তব্যের ক্ষেত্রে একটি মন্তব্য ঘুরে ফিরে বেশিরভাগ সময় আমি দেখি যে আসে যে মার্কিন যুক্তরাষ্ট্রে কেন এখনও একটি নারী প্রেসিডেন্ট হতে পারলো না। নারী প্রেসিডেন্ট হতে পারলো না, মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ভোটার আছেন সেইটা তাদের দায়, কিন্তু নারী প্রেসিডেন্ট হতে তো আসলে কোনো বাধা নেই এই দেশটিতে, হয়তো হইতেও পারে কখনো। আর নারীদের প্রতি অসম্মান করে যখন কথা বলা হয় তখন আমি বেশিরভাগ সময় সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনেকখানি মিল পাই। তার মানে তো মানে আপনারা ডোনাল্ড ট্রাম্পের অনুসারী হবেন কিনা সেটা আমি জানি না। যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে যেটাতে আসতে চাই সেটা হচ্ছে যে এই জুলাই সনদ এবং জুলাইয়ের স্পিরিট বাস্তবায়ন নিয়ে কথা চলছে। বলা হচ্ছে যে বিএনপি আসলে যেই সনদে স্বাক্ষর করে এসছে, যে প্রতিশ্রুতি দিয়ে এসছে, যেই গণভোটে হ্যাঁ ভোট দিতে মানুষকে অনুরোধ করে আসছে, তার প্রত্যেকটা জায়গা থেকে বিএনপি সরে যাচ্ছে এবং এক ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। বিএনপির পক্ষে থেকে আবার যুক্তি দেওয়া হচ্ছে যে তারা কোনোভাবেই এটা থেকে আসলে সরে আসছে না, প্রক্রিয়া থেকে সেটা আলাদা করা হচ্ছে মাত্র। আমি আপনাদের দুজনকেই প্রশ্নটা করতে চাই, কিন্তু ডক্টর চক্রবর্তী এবার একটু আগে বলবেন, আমরা ডক্টর জাবিনকে তারপরে একটু শুনতে চাই যে ডক্টর চক্রবর্তী আপনি ওইরকম মনে করেন কিনা যে জুলাই স্পিরিটের সাথে সরকার ক্ষমতায় বসে 2/3 যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে, সেইটার জোরে তারা প্রতারণা করছে আসলে। দেখুন, আমরা আসলে জুলাই সনদ বিষয়ে অনেক আগে থেকেই বলে এসেছি যে এখানে আসলে একটা নির্বাচিত সরকার, সেই আসলে শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেট হাতে নিয়ে যারা ক্ষমতায় যাবে, যে বিষয়গুলিতে ঐক্যমত হয়েছে সে বিষয়ে সংবিধান সংস্কারের দায়িত্বটা তাদের উপরেই আসলে দেয়া প্রয়োজন। এবং গণভোটের বিষয়টাও কিন্তু আমরা বলেছিলাম যে আসলে গণভোটটাও খুব প্রয়োজনীয় ছিল বলে আমরা মনে করিনি। এখন
আহ, এই এই জুলাই সনদ নিয়ে কিন্তু আমরা দেখেছি যে শুরু থেকেই এক ধরনের জাতিকে বিভক্ত করে ফেলা, সংসদকে অকার্যকর করে ফেলা, সেই ধরনের একটা প্রক্রিয়া কিন্তু শুরু থেকেই আমরা দেখেছি। সংসদে যেদিন শপথ নেওয়া হলো, সেই দিনই যে সংবিধানের ভিত্তিতে তারা শপথ নিলেন, সেই সংবিধানেরই আবার একটা সংস্কার পরিষদ, সেটাও কিন্তু একটা শপথ নেওয়ার ঘটনা, সেটাও কিন্তু আমরা দেখেছি। এখন বিএনপি তো সংবিধান সংস্কার পরিষদের তারা সদস্য হিসেবে শপথ নেননি, তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। ফলে সংসদে সংবিধান সংস্কার বিষয়ে আলোচনার ভিত্তিতে তারা জুলাই সনদের যে বিষয়গুলিতে ঐক্যমত্য হয়েছে, যে বিষয়গুলিতে নোট অফ ডিসেন্ট আছে, সেগুলি আলোচনার ভিত্তিতেই তারা যে ডিক্লেয়ার্ড তাদের পজিশন, সেভাবেই তারা হচ্ছে বিষয়গুলিকে সলভ করবেন, এরকমই তাদের পজিশন। কিন্তু এখানে আমরা মনে করি যে জুলাই সনদের মধ্যে মানে এই বিতর্কটা তুলে যারা বারবার সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করার কথা বলছেন, আসলে মূল চাওয়াটা কি? মূল চাওয়াটা কি সংস্কার, নাকি মূল চাওয়াটা হচ্ছে সংবিধানটাকে বাতিল করা? এখানে আমরা দেখি যে সংবিধান জুলাই সনদের মধ্যেও যখন হচ্ছে গিয়ে সনদটা ছিল, সেখানে কিন্তু বলা ছিল যে নোট অফ ডিসেন্ট সহ কার্যকর করা, কিন্তু আবার যখন এখানে অধ্যাদেশটা আসলো, সেখানে কিন্তু জুলাই সনদ কার্যকর করা। এভাবে নানান ভাবে কিন্তু একটা কনফিউশন তৈরির জায়গা সেখানেও তৈরি করা হয়েছিল। এবং আমরা তো প্রথম থেকেই বলেছি যে সংবিধানের 4টা মূলনীতি, মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত এই যে 4টা মূলনীতি, সেই মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, এটা আমাদের মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জাতির ইতিহাস যেটার উপর দাঁড়িয়ে আছে। ফলে সংবিধানে ডক্টর চক্রবর্তী একটু ইন্টারাপ্ট করি। আমরা যেগুলিকে সংবিধানের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান বা সংবিধানের মূলনীতি বলি, তার কোনোটা কি আমাকে আসলে কোনো ধরনের, মানে আমি যদি একটা সাধারণ নাগরিক আমাকে প্রোটেক্ট করতে পারছে? মানে কোনো সরকার যদি আমাকে গুম করে, খুন করে, আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনি প্রতিবাদ করছেন বলে আপনাকে লাঠি পেটা করে, তখন কি সংবিধান আমাকে কোনো রক্ষা কবচ হয়ে দাঁড়ায়? আমাকে কি আজকে যদি 100 মামলা দেওয়া হয়, ওটার কোনো প্রোটেকশন আমি সংবিধান থেকে পাই অনলি বিকজ এটাতে লেখা আছে? আমি কেন ওইটার প্রতি আর স্পেশাল কোনো ওরকম ভালোবাসা দেখাবো? মানে আমার কি সংবিধান? সেই কারণেই তো আমরা বলেছিলাম যে জনগণ সরাসরি যে প্রশ্ন নিয়ে এত এত পরিমাণে সচেতন নয় বা এত পরিমাণে তাড়িত নয়, সেটার উপরেই তো গণভোটটা হয়েছিল। আবার ধরেন যে এটা আপনি ঠিকই বলেছেন যে সংবিধান কাউকে রক্ষা করতে পারে না, সংবিধানের কারণে কোনো ফ্যাসিবাদ কখনো জন্মায় না। এখানে হিটলারও কিন্তু গণতান্ত্রিক ভাবে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। আজকে ট্রাম্প যে এই যে দেশে দেশে আক্রমণ করছেন, তিনি কি অনুমোদন নিয়েছেন? এখানে কংগ্রেসের অনুমোদন ছাড়াই তো তিনি আক্রমণ করছেন। কোনো কাগজ দিয়ে, কোন ডকুমেন্ট দিয়ে ফ্যাসিবাদ প্রিভেন্ট করা যায়, এইটা কখনোই হয় না। সেই জন্য একটা রাজনৈতিকভাবে সচেতন জনগণ প্রয়োজন, যারা প্রত্যেক মুহূর্তে নিজেদের অধিকার রক্ষা করার জন্য যে কোনো ভাবে এক ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত আছেন। আবার দেখেন যে এই যে কাগজের কথা বলা হচ্ছে, সংশোধনের কথা, জাতিসংঘের যে সনদ, সেখানে তো বলা আছে 51 অনুচ্ছেদে যে আপনাকে আক্রমণ না করলে, সশস্ত্র আক্রমণ না করলে আত্মরক্ষার প্রয়োজন ছাড়া আপনি পাল্টা আক্রমণ করতে পারবেন না। তাহলে আজকে কি ইরান কি আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্রের উপরে? ইরান কি এই যে ধরেন ঘটনাগুলি, মানে এই শুধুমাত্র একটা কাগজে সংস্কার করলেই এখানে সংস্কার সাধিত হয়ে যাবে, এই কথা বলতে বলতে আমরা দেখছি যে সংসদে প্রচন্ড উত্তপ্ত বিতর্ক হচ্ছে। কিন্তু এই সংসদ নির্বাচনের 60 ঘন্টা আগে 9 ফেব্রুয়ারি বাংলাদেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করেছিল। সেই চুক্তিতে যা যা বলা ছিল সেইগুলি নিয়ে কিন্তু সংসদে কোনো কথা হচ্ছে না। সেই চুক্তিটা 3 মাসের মধ্যে তো এখানে রিভিউ করার সুযোগ আছে। সেই রিসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আপনারা জানেন যে সেই চুক্তিতে কি পরিমাণ অগণতান্ত্রিক ধারা ছিল। সেখানে বলা আছে যে বাংলাদেশ যদি রাশিয়ার সাথে বা চীনের সাথে আলাদা করে কোনো মুক্ত বাণিজ্যের চুক্তি করে, সেখানে তার বিরুদ্ধে কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র হচ্ছে দণ্ডমূলক শুল্ক আরোপ করতে পারবে। এবং এখানে বলা ছিল যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে সমস্ত দেশের উপরে এখানে হচ্ছে গিয়ে বাধা নিষেধ আরোপ করবে, বাংলাদেশেরও সেখানে সেরকম পরিপূরক বাধা নিষেধ আরোপ করতে হবে। মানে এটা শুধুমাত্র বাণিজ্যিক চুক্তি নয়। রাইট, ওই চুক্তি করতে পেরেছেন, সেই পুরস্কার হিসেবে তো ডক্টর খলিলুর রহমানকে এই সরকারও রাখা হয়েছে। এটা তো মারাত্মক ভালো চুক্তি করেছেন উনি। আমরা শুনছি যে এরপরে যত সরকার আসবেন সব সরকারই ডক্টর রহমানকে রাখবেন, এত ভালো ভালো চুক্তি উনি করেছেন, এত মেধাবী উনি। হ্যাঁ, এত মেধাবী মানুষটিকে নিয়ে যে কথা বলার কথা ছিল সংসদে, সেই কথাটি এখনকার সরকারের যারা উপদেষ্টা ছিলেন গত সরকারের, তারা কিন্তু সেই কথা বলছেন না। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ নিয়ে যদি তাদের এতই মাথা ব্যথা থাকবে, তাহলে গত আমলে যখন লালদিয়া পানগাঁও টার্মিনালের চুক্তি হলো, তখন তারা চুপ করেছিলেন কেন? এবং এইবারে যখন 9 ফেব্রুয়ারির যে চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটা নিয়ে তো যারা সেই সময় উপদেষ্টা ছিলেন, তারা সেই দলের লোকজনই তো এখন সংসদ আছেন, তারা তো কোনো কথা বলছেনই না। এবং
বর্তমান সরকারও কিন্তু আমরা দেখছি যে তারাও কিন্তু চুক্তিটার বিষয়ে একেবারে নিশ্চুপ, এবং Okay. লালদিয়া পানগাঁও টার্মিনালের চুক্তি নিয়েও কিন্তু তারা নিশ্চুপ। ফলে প্রয়োজনীয় বিষয় নিয়ে কথার চেয়ে এই ধরনের কাগজের সংস্কার নিয়ে একটা বিতর্ক কিন্তু আমরা হতে দেখছি। ডক্টর চক্রবর্তী, চুক্তি, ডিপ স্টেট, এগুলি নিয়ে আমরা একটু অন্য আলোচনা করব। আমি শুধু এই পর্বে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি বলতেছিলেন কিন্তু যে একটা কাগজ বা কতগুলি কাগজের সমষ্টি কিন্তু কাউকে ফেসিবাদ হওয়া থেকে রক্ষা করতে পারে না। আপনার কাছে আমার প্রশ্ন, ওই কাগজের প্রতি আমরা এক্সট্রা ভালোবাসা দেখাচ্ছি কিনা? কারণ আমরা দেখছি যেটাকে আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূলনীতি, সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের একটিও কোনো সরকার মানার ব্যাপারে, মানে এটা, মানে তারা হয়তো মুখে বলতে পারে যে তারা মানছে, তারা একদম উল্টা কাজ করে। আপনি দেখেন আওয়ামী লীগ সরকারের কথাই বলেন, এখানে গণতন্ত্র ছিল না, সমাজতন্ত্র কি এটা তারা বুঝতোই না, জানতোই না, কি সামাজিক ন্যায় বিচার টাই বিচার কি কিছু একটা বলছে। কিন্তু জিয়াউর রহমান ব্যাখ্যা করেছেন, হ্যাঁ, জিয়াউর রহমান এটা ব্যাখ্যা করছেন। আওয়ামী লীগ জিয়াউর রহমান সাহেবের ব্যাখ্যা নিয়েই বসেছিল আসলেই মনে হয়, তারপরে কি করছে জানি না। ধর্মনিরপেক্ষতা আপনি খুব ভালো করে জানেন যে ধর্মনিরপেক্ষতা দিয়েও শেখ হাসিনা জান নাই, কিন্তু বরং সম্পূর্ণ উল্টাটা করছেন। জাতীয়তাবাদের তো মানে আমিই বুঝি না, শেখ হাসিনা কি বুঝছেন আমি জানি না। তো ওইটা একটা জিনিসও তো আমার একটা প্রোটেকশন দেয় না, ওই জিনিসটার প্রতি আমি আলাদা, ওইটাই রাখতে হবে, ওইটাই করতে হবে, এটা না করলে হবে না, এটা আমরা কেন বলতেছি? মানে কারণ এটা আমরা বলছি এই কারণে, কারণ হচ্ছে যে এই শব্দগুলি আমাদের সংবিধানে এমনি এমনি আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসে নাই। আমরা 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলাম একটা দেশের জন্য। সেই দেশটা কেমন হবে সেইটার যে স্বপ্নটা, সেটার যে আকাঙ্ক্ষাটা, সেইটা কিছু শব্দের মধ্য থেকে মূর্ত হয়েছিল, একটা সংবিধানে সেটা লিপিবদ্ধ হয়েছিল। ফলে কোন শাসক সেইটাকে বাস্তবায়ন করলো কি করলো না, সেটার মধ্য থেকে আমাদের মুক্তিযুদ্ধের যে 9 মাসের এই যে জনযুদ্ধ, 52 সাল থেকে আমাদের যে ধারাবাহিক সংগ্রাম, এরকম একটা গৌরবোজ্জ্বল ইতিহাস যে শব্দগুলির মধ্য থেকে মূর্ত হয়েছে, সেটাকে যদি কোনো শাসক না মেনে থাকে, সেইটা কিন্তু সেটাকে মুছে ফেলার জাস্টিফিকেশন তৈরি করে না। বরং আপনি দেখেন যে এই এত এগুলিকে না মানা, এগুলির বিরুদ্ধে গিয়ে দেশ চালানো, এত কিছুর পরও কিন্তু তারা মূলনীতিটা পরিবর্তন করার সাহস দেখায় নাই। কিন্তু আজকে কিন্তু সেই সাহসটা দেখানো হচ্ছে। আজকে আমাদের দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদের প্রথম অধিবেশন, সেই অধিবেশনে যুদ্ধাপরাধী রাজাকারদের নামে শোক প্রস্তাব আনা হয়েছে। কি পিকুলিয়ার একটা বিষয় দেখেন যে আজকে একই শোক প্রস্তাবে মুক্তিযোদ্ধাদের জন্য আমরা শোক প্রকাশ করছি, আবার রাজাকারদের জন্য আমরা শোক প্রকাশ করছি। এই শোকের আসলে চরিত্রটা কি, এটা কিন্তু মানে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু কোন শাসক এই মূলনীতিগুলি বাস্তবায়ন করেছে কি করেনি, সেইটা থেকে এই মূলনীতির যে ঐতিহাসিক, এটা অর্জনের জন্য যে ঐতিহাসিক আত্মত্যাগ, সে আত্মত্যাগ কিন্তু মিথ্যা হয়ে যায় না। এবং আমরা যেহেতু মুক্তিযুদ্ধের প্রকৃত সেই চেতনা বাস্তবায়নের জন্য রাজনীতি করি, ফলে অবশ্যই আমরা তো এই মূলনীতির পক্ষে থাকবোই। আমরা এই মূলনীতির শতভাগ পক্ষে, মুক্তিযুদ্ধের যে সত্যিকারের চেতনা সেটা বাস্তবায়নের জন্যই তো আমরা রাজনীতি করছি। ফলে আমরা তো এটার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। ওকে, আমি এইটা নিয়ে নিশ্চয়ই পরে আরো বিস্তারিত আপনাকে শুনতেও পারবো যে এটা কাগজেই থাকছে। আপনি বলছেন যে কোনো শাসক যদি এটা বাস্তবায়ন না করে থাকে, আমি কিন্তু শাসকের জায়গা থেকে না, যারা আমরা এই পলিটিক্সটাতে যুক্ত হব কোনো একটা চুক্তির মাধ্যমে, তারাও এটা চাইতেছি কিনা সেটাও তো একটা বড় ব্যাপার। মুক্তিযুদ্ধের অর্জন যেটাকে আপনি বলতেছেন, কারণ প্রতিবার এটা নিয়ে এত প্রশ্নই বা কেন হবে। কিন্তু ডক্টর চক্রবর্তী, আমরা আপনাকে আরও শুনবো। আমরা একটু ডক্টর জাবিনকে শুনতে চাই। এই জুলাই সনদ, জুলাইয়ের স্পিরিট, গণতন্ত্র, বিএনপি মানবে মানবে না, জোর করে এটা প্রতারণা করবে, এবং আমরা আসলে কি চাইতেছি সেটা। আমার আসলে এখানে খুব একটা কনফিউশন নাই, এটা মানে খুব জটিল। আপনারা এতক্ষণ যত আলোচনা করলেন, আমি এত জটিলে যাব না। আমি খুব পরিষ্কার, মানে একদম যেটা কনফিউশন ছাড়া আমরা সবাই বুঝি সাধারণভাবে, যে আমরা যখন সংবিধানের এই সংস্কার পরিষদের মাধ্যমে যে পরিবর্তনগুলো আনতে চাইলাম, কেন আনতে চাইলাম? যাতে এটাকে কেউ উচ্চ আদালতে এটাকে বাধা দিতে না পারে, যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। গণ অভ্যুত্থান এটাকে একটা লেজিটিমেসি দেয়, এটা সংশোধনীর থেকে একটু বেশি। এবং এই যে যারা সংসদ এবার গঠন করবে, তারা এই এক্সট্রা পাওয়ারটা পাবে। তো এখানে যে এটা যে হবে না, এই গণভোটটাকে যে এভাবে বা জুলাই সনদটাকে যে বাস্তবায়ন করবে না, এটা আমরা যখন ঐক্যমত্য কমিশনের যখন আলোচনা চলছিল, তখনই আমরা টের পাচ্ছিলাম। বিএনপি যেসব বিষয়ে বাধা দিচ্ছিল, নোট অফ ডিসেন্টের আগেও
তারা যেভাবে যুক্তিতর্ক করছিল এবং পুরো দেশে একটা অনেক বড় হাঙ্গামা হয়ে যাচ্ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বিএনপি এগুলো থেকে সরে আসবে। এবং আজকে একটু আগে, আপনার প্রোগ্রামের একটু আগে আমি খবরে পড়ছিলাম যে প্রায় 98টা অধ্যাদেশ তারা অন্তর্বর্তী সরকারের হুবহু রাখলেও 16টাতে তারা যাতে ইমিডিয়েটলি আইন না হয় সেটা করেছে। তার মানে 90 ডেজের মধ্যে যদি আইন না হয় এগুলো ল্যাপস হয়ে যাবে। এখানের মধ্যে জাতীয় মানবাধিকার অধ্যাদেশ আছে, গণভোট অধ্যাদেশ আছে, দুদক আছে, গুম প্রতিরোধ আছে, অনেকগুলো আছে, প্রায় 16টা অধ্যাদেশ। তাহলে এটা কিন্তু পরিষ্কার যে বিএনপি তাদের কথা রাখে নাই। যে তারেক রহমান সাহেব নির্বাচনী প্রচারণায় গণভোটের পক্ষে উনি হ্যাঁ ভোট চাইলেন, কেন উনি একটা বারও উনি তার অবস্থান সংসদে কোনো কথা টু শব্দ করলেন না, খালি তালি দেওয়া ছাড়া? আমি জানি না এই ওনার মুখ থেকে এই গণভোট রেজাল্ট নিয়ে বা জুলাই সনদের বাস্তবায়নে তারা মুখে বলছে। বেশ কিছু বিতর্ক আমরা দেখছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে যে বিডার চেয়ারম্যান যখন খুব ভালো একটা প্রেজেন্টেশন দিয়েছিল তখন এটা নিয়ে খুব সমালোচনা হয়েছিল যে প্রেজেন্টেশন দিয়ে বাংলাদেশের পেট চলবে না। আমি বলতে চাই এরকম ভালো বিতর্ক দিয়েও বাংলাদেশের পেট চলবে না। কারণ যেই এই প্রস্তাবগুলোর মধ্যে, জুলাই সনদটার মধ্যে কি ছিল, যে সরকারের নির্বাহী ক্ষমতাটাকে চেক অ্যান্ড ব্যালেন্স, বারবার বারবার আমরা এই কথাটা বলেছি, আপনি সবকিছু ভুলে যান। এখন একচ্ছত্রভাবে যারা সরকার গঠন করবে তাদের কিন্তু কোনো ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স হবে না। এই যে আপনি বললেন আপনি গুম হলে কেউ আপনার পক্ষে কথা বলবে কিনা, কিভাবে বলবে? কারণ ওই মানবাধিকার কমিশনের প্রধান তো নির্বাচিত হবে সরকারের লোক, দুদকের প্রধান নির্বাচিত হবে সরকারের লোক, নির্বাচন কমিশনের প্রধান হবে সরকারের লোক, উচ্চকক্ষ হবে নিম্নকক্ষের রেপ্লিকা। সো এখানে কোনোভাবে ওই এক যা ছিল ওই সাংবিধানিক ধারাবাহিকতার নামে হুবহু বিএনপি তাই রেখে দিল। এবং এটার উল্টা দিকে কি হলো যে কেন বিরোধী দল এটাকে অপোজ করতে পারছে না? কারণ বিরোধী দলের ওই যে একটা মানে অভিজ্ঞতার অভাব। জামাতের তো অনেক রেজিমেন্ট ফোর্স আছে, ক্যাডার বাহিনী আছে, কিন্তু তাদের যে নেতৃত্বের বা তাদের যে বিশাল বিশাল দুটা ব্যাগেজ আছে এই স্বাধীনতা নিয়ে, 71 নিয়ে, এই ব্যাগেজের বোঝার কারণে তারা কিন্তু এটাকে খুব ভালো অপোজ করতে পারছে না। এবং যে তরুণ অংশটা সংসদে আছে তারাও এক ধরনের, আপনার যখন আগে এই সংস্কারের পক্ষে, সংবিধানের সংস্কারের পক্ষে যত জোরালো ভাবে তরুণরা কথা বলেছে, পুরা দেশ তাদেরকে সমর্থন দিয়েছে, কিন্তু এখন যখন জামাতের সাথে দাঁড়িয়ে একই কথা বলছে ওই বিতর্কের কিন্তু ওই স্পার্কটা নাই। উল্টা মনে হচ্ছে যে জামাত স্বাধীনতা বিরোধী হয়ে যখন সংবিধান সংসদের কথা বলছে তার মানে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। মানে এখন আপনার যখন নির্বাহী ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স দেওয়ার জন্য আপনি যখন সংবিধান পরিষদ সভার কথা বলবেন, তখন ব্যাপারটা হয়ে যাবে যে তারা মনে হয় 71-এর বিরুদ্ধে কথা বলছে, স্বাধীনতার বিরুদ্ধে। সো আমার কাছে মোদ্দা কথা হচ্ছে এই সংসদটা বা এই জুলাই সনদ নিয়ে বাস্তবায়ন নিয়ে কথা বলা এখন অনেকটা ওই ট্রেডমিলে হাঁটার মতো। আপনার ক্যালোরি খরচ হবে কিন্তু আপনি কোনো গন্তব্যে পৌঁছাবেন না, এটা ডান। এটা আজকে যে অধ্যাদেশগুলা রহিত হয়েছে, আইন পাশ হয় নাই, সেগুলা এই 30 দিনের মধ্যে কিন্তু বাতিল হয়ে যাবে। সো যেই লাউ সেই কদুই কিন্তু রয়ে গেল। এটা একদম পরিষ্কার যে বিএনপি তাদের কথা রাখে নাই, এবং বিএনপিকে বাধা দেওয়ার জন্য যে শক্তিশালী বিরোধী দল থাকার কথা তারাও কম্প্রোমাইজড। আমি শুধু ডক্টর জাবির, আমি 2-3টা বিষয় একটু আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা বিষয় হচ্ছে যে আপনি বলতেছিলেন যে এগুলি জিনিসটা আসলে সংবিধানে অন্তর্ভুক্ত করা দরকার পরবর্তীকালে, যাতে সেটি উচ্চ আদালতে চ্যালেঞ্জ না হইতে পারে। আমরা খোদ সংবিধানে যা আসে তাকেই আসলে পাত্তা দিতে দেখি না, ওইটার মধ্যে কি থাকলো না থাকলো চ্যালেঞ্জ, মানে ওইটা আবার কেন এত গুরুত্বপূর্ণ? এবং এক ক্ষেত্রে কারণ এবার এটা আপনার নিশ্চয়ই মনে আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু 91-এর অভ্যুত্থানের পরেই কিন্তু এটা অন্তর্ভুক্ত হয়েছিল। সো আপনার জুলাই তো প্রতি বছর হবে না। শেষ করি যে আপনি ভালো বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের কথা, সেই তত্ত্বাবধায়ক সরকারের কথা বাতিল হইতেও, যেটা সংবিধানের একটা অংশ ছিল, সেটা বাতিল হইতেও কিন্তু আসলে শক্তিই লাগছে, আর কিছু লাগে নাই। আমি যেটা প্রশ্নটা করতে চাই যে আপনারা সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দেওয়া, 72-এর সংবিধান বা সংবিধানটাকে বাতিল করার ক্ষেত্রে এত সিরিয়াস কেন? যেই কথাগুলি আপনারা বলতেছেন যে জুলাইতে আপনারা ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে চান, সেই ভারসাম্য আনার ব্যাপারে বিএনপি তো একবারের জন্য বলে নাই যে সেটা তারা করবে না। আপনি আজকে যে
বিশেষ কমিটির প্রতিবেদনটার কথা বললেন, খবরে পড়ছেন যেটা, সেটার মধ্যে আপনি যদি দেখেন, আমি বিশেষ কমিটির প্রতিবেদনটা থেকে আপনাকে বলি, 133টা অধ্যাদেশের মধ্যে 98টা অধ্যাদেশ, 133-এর মধ্যে 98টা অধ্যাদেশ সংসদে হুবহু বিল আকারে তুলতে ওনারা বলছেন। 15টা অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মানে মন্ত্রণালয়ের মাধ্যমে বিল তোলার জন্য সুপারিশ করছে, এবং 20টার মধ্যে 16টা অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে প্রস্তাব না করতে তারা বলছেন। এটার কারণ আছে, উনারা কিন্তু বিএনপি কিন্তু না না ঠিক আছে, ওই 16টার ব্যাপারে আমি বলি, ওই 16টার ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট, 16টার ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছিল। এখন বিএনপি যেটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিছে ওইটা তো কথা বলি, আমি আপনার বুঝতে পারছি, আমি আপনার একটা কথা বলি। আপনি যখন বলবেন যে রোগীর লিভার ঠিক আছে, স্প্লিন ঠিক আছে, ইন্টেস্টাইন ঠিক আছে, সবকিছু ঠিক আছে, শুধু ব্রেন কাজ করে না, ওই আপনি 133টার মধ্যে ওই 98টা বলে মনে হচ্ছে যে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু যেই কারণটাতে বাংলাদেশ বারবার ভুগেছে, এই সরকার ব্যবস্থা, এক সরকার গিয়ে আরেক সরকারের হাত বদল, যেই জায়গাটাতে বারবার হোঁচট খেয়েছে, বারবার পিছিয়েছে, কেন ওই জায়গাটা আমরা সবাই মিলে ঠিক করতে আমরা একমত হচ্ছি না? আর বিএনপি যদি বারবার তারা বলছে, তাদের নির্বাচিত সংসদ সদস্যরা বলছে যে আমরা জুলাইকে ধারণও করব, সংবিধানও রাখবো, কেন তারা জুলাইকে সংবিধানের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে? কেন জুলাই সনদ বাস্তবায়ন মানে সংবিধানকে সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে এরকম হইতে পারে? আমি একটু শেষ করি। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু যখন হাসিনা বাতিল করে, তখন কিন্তু এটাই বলেছিল যে বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক হচ্ছে। সো এইবারের সংসদকে তো বিশেষ পাওয়ার এটা দেয়া হচ্ছিল, এবং ঐক্যমত্য কমিশনের সবাই আলোচনা এত কিছু করে তো বিএনপি ওখানে সাইন করেছে। কেন বিএনপি আগে নির্বাচনের আগে এটা বললো না যে আমরা এখানে 4টা প্রশ্নে সবগুলাতে একমত না, এবং আমরা রাষ্ট্রপতি শপথ পড়াতে পারে না, এগুলো কেন আগে আলোচনা করা হলো না? তাহলে তখন এটা হইতোই না, জুলাই সনদ এই নাটকেরই দরকার ছিল না। আপনারা যখন এটা মানবেনই না, তাহলে এটা আগেই দরকার ছিল না। আবার বিপ্লবী সরকার কেন হলো না? তো বিপ্লবী সরকার তরুণরা করতে পারে নাই, তরুণরা নতুন, তরুণরা বুঝে নাই। আপনারা তো অনেক বুজুর্গ মানুষ, অনেক অভিজ্ঞ মানুষ, তা আপনারা কেন সেনাবাহিনীতে গিয়ে, আপনারা তো জানতেন যে এই বিপ্লবী সরকার না হলে এই সমস্যা হবে, তারা তো বুঝে নাই, তাহলে আপনারা কেন এটার উদ্যোগ নিয়ে ব্যবস্থাটা করলেন না? বরং আপনারা ছাত্রদেরকে মাইনাস করে আপনারা সেনাবাহিনীতে চলেন। তো এগুলো পুরনো কথা, এখানে একদম কোনো কনফিউশন ছাড়া পরিষ্কার কথা হচ্ছে বিএনপি তার যে লিখিত যে অঙ্গীকার সেটা থেকে সরে এসেছে। এখানে আপনি মূলনীতির কথা বলেন বা অন্য কিছু বলেন, এগুলো বাদ, আমি জাস্ট একদম জিস্টের মূল জায়গাটাতে বলছি। কেন এই 4টা যে গণভোটের প্রশ্নে তাদের এতটা আপত্তি, এটা নির্বাচনের 12 তারিখের আগে কেন ছিল না? তখন কেন তারা এরকম, এবং স্বয়ং প্রধানমন্ত্রী এটার পক্ষে, তারেক রহমান সাহেব এটার পক্ষে নির্বাচনী প্রচারণা চালালেন যে আপনারা অবশ্যই কিন্তু ধানের শীষের পাশাপাশি গণভোটে হাত দিবেন। তাহলে এখন এই আপনি 16টা অধ্যাদেশ দেখেন, যে অধ্যাদেশগুলো, 98টাকে এক সাইডে রাখেন, 98টা হচ্ছে লিভার আর স্প্লিন, আর ব্রেইন হচ্ছে এই জায়গাটাতে, হার্ট হচ্ছে এই জায়গাটাতে। আমি জাস্ট প্রশ্নটা করতে চাই যে এই আপনার ব্রেইন বা হার্টে কি বিএনপি নোট অফ ডিসেন্ট দিছিল কিনা? বিএনপি তো নির্বাচন কমিশনারটাতে নোট অফ ডিসেন্ট দেয় না, নির্বাচন কমিশনের প্রধান কিন্তু সব ভাবে হবে এটাতে কিন্তু তারা ছেড়ে দিয়েছিল, দেয় নাই? নির্বাচন গণভোটে, আমি বলি গণভোট টোটাল গণভোটেকে তো তারা পক্ষে ছিল, তারা টোটাল গণভোটের কিন্তু তারা পক্ষে ছিল। বিএনপি এখন বলতেছে যে এইটা একটা তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, কারণ গণভোটের বিপক্ষে থাইকা তারা সেই সময় নির্বাচনটাকে, বিএনপির সাথে কোনো প্রতারণা করে, আমি যেটা বলছি, প্রতারিত যদি কেউ হয়ে থাকে সাধারণ মানুষ, বিএনপি থেকেও হয়েছে, জামাতের থেকে হচ্ছে, প্রত্যেকটা এস্টাবলিশমেন্ট থেকে হয়েছে, তরুণদের থেকেও হয়েছে। কারণ আমরা যে এই ধরনের সংবিধান নিয়ে এই যে এত কবজা, এত কিছু করছে, এটাতে কিন্তু সাধারণ মানুষের ভাল লাগছে না, তাদের কিন্তু দিনকাল চলছে না। কিন্তু তারপরে এই কথাগুলা, কারণ এটার কেন এই আলোচনা আসছে গণ অভ্যুত্থানের পরে, প্রতি বছর তার গণ অভ্যুত্থান হবে না, প্রতি বছর তো আমরা এই জিনিসটা পাবো না যে আমাদের সংবিধানটাকে, আমাদের নিয়মগুলাকে সেট করার। আর এটা তো শুধু বাংলাদেশে হচ্ছে এমন না, অনেকগুলো দেশে, উন্নত দেশে এরকম ভুরি উদাহরণ আছে
যারা একটা গণ অভ্যুত্থানের পরে তারা তাদের সংবিধানটাকে যাতে আর কোনোভাবে, এই যে আপনারা বলছেন যে কাগজ দিয়ে ফ্যাসিস্ট আটকানো যায় না, কিন্তু আমরা এটা বলে তো কখনো আটকানোর চেষ্টাও করি নাই, কাগজেই তো আমরা ঠিক করি নাই, কাগজেই আমরা ফ্যাসিস্ট হওয়ার সব ধরনের ইনগ্রেডিয়েন্ট দিয়ে রেখেছি। তো আমরা বলছি আমরা গণতন্ত্রের দিকে যাব, আমরা জুলাইকে ধারণ করব। মানে অভ্যুত্থানের পরে বা গণ অভ্যুত্থানের পরে সংবিধান চেঞ্জ হয়েছে এরকম দু একটা উদাহরণ আমাদের দর্শকদের জন্য যদি দিতেন। কেন, নেপালেও কি হয়েছে না? নেপালে নেপালে সংবিধান ছিল না, নেপালে তো সাংবিধানিক, তাদের কিন্তু এই সাংবিধানিক ইয়েটা ছিল না, সংবিধান সভা গঠন করেছিল নেপাল, তাদের কিন্তু এই ক্রাইসিসটা নাই। এবং আপনি কি নেপালের উদাহরণই দিলেন না, আরো উদাহরণ দু একটা দিবেন? নেপালের উদাহরণটা আমি মনে রাখলাম, আরো দু একটা যদি বলতেন, যেহেতু আপনি অনেক বলতেছেন। অনেক জায়গায় কিন্তু গণপরিষদ নির্বাচন হয়েছে, স্পেনে হয়েছে, টার্কিতে হয়েছে, তারপরে মানে স্পেন, টার্কি, টার্কি তো একটা মনার্কি থেকে সাউথ কোরিয়াতেও হয়েছে। না খালেদ ভাই, এই উদাহরণগুলা গত 18 মাসে আপনি যদি এখন হিসাব করে দেখেন, আপনার অনুষ্ঠানে এসে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা কিন্তু এই কথা যুক্তিগুলা তুলেছি। যখন গণভোট পর্যন্ত আসলো, যে এখানে বিএনপি সংবিধান সংশোধন ছাড়া সংসদে গিয়ে সংবিধান সংশোধন হবে, সেই জায়গা থেকে একচুল নড়ছিল না। সেইখান থেকে কিন্তু আমরা এই বলে এবং এই তর্ক বিতর্কের মাধ্যমে, একটা সমঝোতার মাধ্যমে কিন্তু গণভোট পর্যন্ত আসলো এবং গণভোট হলো। রাইট। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কোন কোন দেশে হয়েছে, আমি এখন আপনাকে কোন কোন দেশে হয়েছে ঠিক আছে না, আমি ওরকম মানে আমি ওরকম বাস্তবায়ন হলো না। এবং অপোজিটে আপনার যারা আছে তারাও, তাদের পক্ষেও এটা সম্ভব না যে বিএনপি কে বা সরকারকে জোর করে এটাকে কোনোভাবে আদায় করবে। ইটস ডান, এটা হবে না, এটা হয়ে গেছে, মানে এটা হবে না। এই গণভোট অধ্যাদেশ, এই যে বাতিল, আজকে যে বিশেষ কমিটি যে প্রতিবেদন জারি করলো, এটাই বাস্তবায়ন হবে। ওকে, থ্যাংক ইউ। ডক্টর জাবিনের বক্তব্যের প্রেক্ষিতে কি ডক্টর চক্রবর্তী কিছু বলবেন? মানে 30 সেকেন্ড বা 1 মিনিট, তাহলে আমরা একটু পরবর্তী প্রসঙ্গে। না, আমরা বলতে চাচ্ছি যে 72-এর সংবিধানের কিন্তু 142 ধারায় সংবিধান সংস্কারের পথটি সেখানে পরিষ্কার করে বলা আছে। ফলে সংবিধানের অবশ্যই আমরাও মনে করি, আমরা এই বক্তব্য কিন্তু আমরা মনে করি 72 সংবিধানে অসম্পূর্ণতা আছে, সেটাকে কারেকশন করার পথটাও কিন্তু সংবিধানে আছে। ফলে এখানে সংবিধানকে পুরোটা, মানে এখানে সংবিধান সংস্কার হয় তখন যখন সংবিধান থাকে না, মানে বা সংবিধানকে নতুন করে বানাতে হয়। আমরা তো হচ্ছে এটাকে সংস্কার করতে পারি, আমাদের তো সেই সংশোধনের পথগুলি আছে এখানে। ফলে কি কারণে এখানে সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, কি কারণে সংবিধানটা কোনোভাবেই সংশোধনযোগ্য নয়, এটা কিন্তু আমরা আরেকটা বিষয়। ডক্টর চক্রবর্তী, সংবিধান নিয়ে তর্ক আমরা নিশ্চয়ই একটু ডিটেইল ভাবে আরেকদিনও করতে পারবো, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভয়ের ব্যাপার, যেটা শেখ হাসিনা সবচেয়ে বেশি ভয় যেটা দেখাতে পারছেন তার সর্বশেষ সংশোধনীগুলিতে, সেটাতে উনি বলছেন যে এই সংবিধানের এই জিনিসগুলি যদি কেউ সংশোধন করে, কেউ যদি পাল্টাতে চায়, তাহলে এই সংবিধানের চেহারা পাল্টানোর অপরাধে তাকে মৃত্যুদণ্ডও দেওয়া যাবে। মানে এই ভয় থেকে মনে হচ্ছে, কারণ আপনারা যে 72-এর সংবিধানের কথা আমরা বলতেছি, 72-এর সংবিধান তো 74 থেকেই নাই। 72-এর সংবিধানে আওয়ামী লীগও কখনো ফেরত যায় নাই। 72-এর সংবিধানের সবচেয়ে বড় ক্ষতি আসলে আওয়ামী লীগের যে মানে শাসনামল, প্রথম শাসনামল, সেই সময় করা হয়েছে। আসলে 72-এর সংবিধান বলে কিছু এক্সিস্ট করে না, মানে এটা শুধু একটা বলার মতো কথা আর কি। অ্যামেন্ড করতে করতে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। মানে মূল কথা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাটা তো একটু ঝামেলার বিষয়, সেটাকে বাস্তবায়ন করতে গেলে যারা একটু দেশটাকে লুটপাট করে চালাতে চান তাদের সবারই একটু অসুবিধা হয়। তো সেই জন্য অ্যামেন্ড করতে 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 এটার উপরে নানান রকম আবরণ বসিয়ে, যেটা আপনি বলেছেন যে মূল বিষয়টাই সেখানে আর হয়তো নাই। কিন্তু তারপরে আমি যেটা বলতে চেয়েছি, আমার পয়েন্টটা হচ্ছে যে সংবিধানটা সংশোধন করার যে রাস্তাটা, এটা 142 ধারায় বলা আছে না, কিন্তু বর্তমান সংবিধান যদি আপনি দেখেন, আপনি মৌলিক বিষয়গুলি সহ আরো অনেকগুলি বিষয় আপনি চেঞ্জ করতে পারবেন না আসলে। হ্যাঁ, সেই বিষয়গুলি নিয়েও তো এখানে আসলে যেটা যে জন্য কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনায় কিন্তু সেই বিষয়গুলি এসেছিল, এবং সেখানেও কিন্তু যে বিষয়গুলিতে ঐক্যমত্য হয়েছিল সেটাকে কিন্তু সংশোধন করা সম্ভব ছিল, কিন্তু জুলাই সনদের মধ্য থেকে যে ঐক্যমত্য প্রতিষ্ঠা হতে পারতো সেই ঐক্যমত্য কিন্তু প্রতিষ্ঠা করা যায়নি। এখন যে বিষয়গুলিতে সবাই একমত হয়েছিলেন সেটা সংবিধান সংশোধনের মাধ্যমে এখন সংসদে অবশ্যই সেটা করা যায়। আমরা সংবিধান নিয়ে আপনি যদি সংবিধান আরেকটা কথা আমি বলতে চাই, বারবারই বলা হচ্ছে যে জুলাই বারবার আসবে না। আমরা তো মনে করি যতদিন না পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা এদেশে বাস্তবায়ন হবে, জুলাই বারবার আসবে, অভ্যুত্থান বারবার হবে। আমরা কি দেখি নাই
90 সালে বাংলাদেশে অভ্যুত্থান হয় নাই, 24-এ আরেকটা গণ অভ্যুত্থান হয় নাই, কেন বারবার এই দেশে অভ্যুত্থান হচ্ছে? কারণ মানুষের যে অ্যাসপিরেশন, তার বিরুদ্ধে গিয়ে যারাই দেশ চালাবে তার বিরুদ্ধেই জনগণ রাস্তায় নামবে। না, কিন্তু কোনো আমরা অভ্যুত্থানই শেষ আমরা অভ্যুত্থান না। আমরা আমরা এবার এবং ঠিক কোনো- আমরা এবার ঠিক করে এটা কোনো করব না, আরেকটা অভ্যুত্থান আসার পরে ঠিক করব, এটা কোনো ভালো কথা স্বৈর বলছো শাসনই- হচ্ছে কিনা? না না না, আমরা সেটা ভালো কথা বলছি না, আমরা বলতে যাচ্ছি কোন স্বৈর শাসনই আলটিমেট স্বৈর শাসন না, কারণ তার বিরুদ্ধেও তো মানুষ রাস্তায় নামবে। Okay. আজকে যদি কেউ মনে করেন যে অভ্যুত্থানের মধ্য থেকে ক্ষমতায় এসে আমরা পেয়ে গিয়েছি, এখন যা খুশি তাই করব, তাদের তো এটা মনে রাখতে হবে যে 17 বছর যে সরকার ক্ষমতায় ছিলেন তারা যে ক্ষমতা থেকে কোনোদিন যাবেন সেটা তো তারাও না, তাদের ঠিক আছে। অ্যাটিটিউডে তো আমার সেটা মনে হয় না। আমার মনে সেটাই। ডক্টর চক্রবর্তী, আমরা পরবর্তী প্রসঙ্গে আমি যাই। আমি একটু খালেদ ভাই একটু একটা লাইন কি যুক্ত করতে পারবো? জি প্লিজ যদি আপনি প্লিজ এক permission- লাইন হলে করেন। না, মনীষাদের স্পিরিটের সাথে আমিও একমত প্রকাশ করি, যে আমি বুঝতেছি উনি কোন এনথুসিয়াস থেকে এটা বলছে যে বারবার গণ অভ্যুত্থান হবে, কিন্তু বারবার মানুষের রক্ত যাবে এটা তো আমরা মানে আসলে আশা করতে পারি না। এই যে রক্ত যে দিচ্ছে, এই সংসদে বসে অনেকে বলছে এত রান করেছে, অত রান করেছে, রান কে বেশি করেছে, অনেক কারাকারি। আসলে জান তো দিয়েছে, রু তো গিয়েছে মানুষের, হ্যাঁ, সাধারণ মানুষের। সেই রক্তের মূল্য যদি সংসদে বসে আমরা না দেই, আমরা যদি ওই মানুষগুলাকে আবার ফেলার জন্য আবার রক্ত দেয়, আমার রক্ত তো যাবে না, যাবে সাধারণ মানুষের আমার মনে হয় যে এই বক্তব্যটা ওইটা রক্ষা করা। আপনার বক্তব্য পরিষ্কার, আপনি এটা আগেও বলছেন। আমি এইবার যে আমি প্রসঙ্গে একটু যুক্ত ডক্টর করি, চক্রবর্তী আমি একটু আর যুক্ত যুক্ত করতে চাই করেন যে না এই যে ডক্টর রক্ত চক্রবর্তী। যাওয়ার প্রসঙ্গটা, ডক্টর চক্রবর্তী, রক্ত যাওয়ার আমরা প্রসঙ্গটা জি 71 সালে 30 লক্ষ মানুষের কিন্তু রক্ত গিয়েছিল, ডক্টর চক্রবর্তী তারপরেও কিন্তু বাংলাদেশের সেই চেতনাটা বাস্তবায়ন হয় নাই। Okay. ফলে আসলে আমরা তো চাইবো অনেক কিছু, কিন্তু ওই যে আম গাছের কাছে কাঁঠাল চেয়ে তো লাভ নাই। ওকে, আম গাছের মানুষের কাছে প্রাণ গিয়েছে ঠিকই, কিন্তু ক্ষমতায় কারা এসেছে সেটাও আমাদের ভাবতে হবে, যে Right. তাদের ক্যারেক্টার, তাদের পলিটিক্যাল আমরা পার্টির পরবর্তী- যে তাদের আমরা ইতিহাস, সেগুলিও দেখে আমাদের বিবেচনা আমরা করতে হবে। পরবর্তী প্রসঙ্গে যাই। এই প্রসঙ্গটাতে আমরা একটু ডক্টর জাবিনের কাছে আগে শুনবো, তারপর আমরা ডক্টর চক্রবর্তীর কাছে যাব। কিন্তু একজন দর্শক, ওনার নাম বোধহয় শান্ত মুখার্জি। ওকে, শান্ত মুখার্জি এটা বোধহয় আমাকে বলছেন, কারণ নাম বলেন না সেই জন্য ধরে নিচ্ছি এটা আমাকে বলছেন। বর্তমানে আপনি যেভাবে এনসিপি বা জামায়াত বা ইউনূস সরকারের পক্ষে কাজ করছেন, যদি কখনো সরকার ব্যর্থ হয় তাহলে শ্যামল সরকার, রূপা দম্পতির যেমন জেল খাটছেন, তেমনি আপনার কোনো দায় থাকবে কিনা? ওয়েল, আমি পরবর্তী প্রসঙ্গে যাই। প্রসঙ্গটা হচ্ছে এরকম যে ডিপ স্টেট, এটা আমাদের শেষ প্রসঙ্গ। আমরা ডক্টর জাবিনকে আগে শুনবো, আমরা তারপর ডক্টর চক্রবর্তীকে শুনতে চাই। অন্য কোনো প্রসঙ্গ না আসলে এটা আমাদের শেষ প্রসঙ্গ। সেটা হচ্ছে ডিপ স্টেট চেয়েছিল ডক্টর ইউনূস সরকার যাতে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আওয়ামী লীগ যে দাবি করে থাকে যে তাদের পতনের ডিপ স্টেট ষড়যন্ত্র করেছে। আমরা এতক্ষণ জনগণের আত্মত্যাগ, জনগণের রুহু, জনগণের জান বা কার রান, সেগুলি নিয়ে আমরা চিন্তা করতেছিলাম, কিন্তু এখানে ডিপ স্টেটের মন্তব্য করছেন যিনি সরকারে ছিলেন, আন্দোলনে ছিলেন, এরকমই একজন। তা জনাব আসিফ মাহমুদ সজীব ভাইয়ের এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখেন? তার এই মন্তব্য আওয়ামী লীগের মন্তব্যকেই পোক্ত করে কিনা? বিএনপি ও তার অনুসারী দলগুলো বিগত 1.5 বছর একটা জাতীয় নির্বাচন চেয়েছিল। জামাত, এনসিপি বা আরও কিছু দল বুদ্ধিজীবী নির্বাচনের বিরোধী ছিল কিছু সময়ের মধ্যে। তো মানে আমাদের অনেকেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 বছর থাকার ক্যাম্পেইনে অংশ ছিলেন, সেইখানে কি ডিপ স্টেটের কোনো প্রভাব বা ইচ্ছে ছিল বলে আপনারা মনে করেন কিনা? এই ডিপ স্টেটটা আসলে কারা, কাদের কথা বলেছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কে আমি চেষ্টা করেছি, ওনার সঙ্গে যদি আমি কথা বলতে পারতাম, ওনার কাছে আমি জানতে চাইতাম আপনি যদি ডিপ স্টেট বললেনই, তাহলে এটা কারা ডিপ স্টেট সেটা বললেন না কেন? এবং ডিপ স্টেট আসলে সাধারণত কারা হয়? ক্ষমতাবানরা তো, বা ক্ষমতার আড়ালে থেকে যারা ক্ষমতায় থাকেন, তো তারা আসলে কারা? আমি একটু আপনাদের মন্তব্য জানতে চাইছি। ডক্টর জাবিনকে আগে শুনি। খালেদ ভাই, এই প্রশ্নটা, যে ডিপ স্টেটের এই প্রশ্নটা, আমি রাজনীতিতে আসছি একদম শুক্রে 8 দিন, আমি এখনো বলি। তো আমার জন্য এগুলো খুবই নতুন। আমি অনেকের কাছে জানতে চাইছি যে এই বিষয়টা কি, কারা এরা। এবং আপনি বললেন না যে মানুষের জান বা রু, আমি শুধু এতটুকু বলতে পারি যে ডিপ স্টেট হোক আর সুপারফিশিয়াল স্টেট হোক, আসলে কোনো মানুষকে গুলির সামনে দাঁড় করানো এটা কখনো অর্গানিক ছাড়া, এটা এইভাবে যেভাবে জুলাই আগস্টের ওই 36টা দিন যারা খুব কাছ থেকে দেখেছে বা খুব কাছ থেকে সম্পৃক্ত ছিল এই পুরো ঘটনার সাথে, এই পুরো গণ অভ্যুত্থানের সাথে, তারা কখনোই এটা কাউকে কোনো একটা গোষ্ঠীকে বা কোনো একটা ডিপ বা সুপারফিশিয়াল স্টেটকে এটার পুরো কৃতিত্ব দিবে না।
সো এটা সম্পূর্ণ একটা সাধারণ মানুষের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানটা হয়েছে। হ্যাঁ, এখানে হয়তো অনেক ইম্পর্টেন্ট অ্যাক্টর বিভিন্ন সাইটে যুক্ত ছিল, কিন্তু এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা সবচেয়ে বড় হচ্ছে সাধারণ মানুষ, অরাজনৈতিক মানুষ, আহ, যারা হাসিনার পতন চেয়েছিল এবং এই বাংলাদেশের এই সিস্টেমটার পরিবর্তন চেয়েছিল, এবং যারা রাজনীতির ময়দানে এখন নাই, যারা কোনো ধরনের স্টেটের খবরও এখন রাখে না। আর ক্ষমতা আসার পরে মানে আপনি ডক্টর যদি ইউনূস সরকারকে ডিপ স্টেট 5 বছর বা 29 সাল পর্যন্ত রাখতে চেয়েছিল, এইটা সম্পর্কে যদি একটু বলতেন। এটার বক্তব্য আমার কাছে মনে হয় আপনি যে বলেছে তাকে যদি কখনো পান, তার কাছ থেকে জিজ্ঞেস করাটাই আমার কাছে মনে হয়, মানে আমরাও জানতে চাই কি ধরনের এটা। যদিও আমার ব্যক্তিগত যতটুকু বোঝাপড়া যে এই ধরনের কোনো ইচ্ছা আমি অন্তর্বর্তী সরকারের মধ্যে তখন দেখি নাই। তারা নির্বাচন একদম শুরুতেই বলে দিয়েছিল যে নির্বাচন 26-এর শুরুতে বা 25-এর শেষে হবে। তো এটা নিয়ে আসলে খালেদ ভাই আমি আপনাকে খুব বেশি উত্তর দিতে পারবো না, এই কারণে কারণ এইটার নিয়ে মানে আমার কাছে যেটা মনে হয়, আপনার যদি জনসমর্থন না থাকে, আপনাকে যদি মানুষজন সমর্থন না করে, আপনার কথাকে যদি পছন্দ না করে, আপনার নেতৃত্বকে যদি পছন্দ না করে, তাহলে এখানে কোনো স্টেট কোনো কিছু করতে পারবে না। বরং এ ধরনের স্টেট তার উপরেই ধন্না দেয় যার জনসমর্থন আছে, মিনিমাম জনসমর্থন আছে। সো এগুলো আসলে যারা বলে তাদের কাছ থেকেই আমার কাছে মনে হয়, মানে এই ধরনের আলোচনাগুলো যখন গত কয়েকদিন ধরে দেখছি, এই ধরনের আলোচনাগুলো আমার কাছে মনে হয় কি মানুষের বিশ্বাসটাই নষ্ট করছে। হ্যাঁ, রাজনীতিবিদদের উপর থেকে মানুষের বিশ্বাসটাই নষ্ট করছে যে সবাই পুতুল। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাইও তো একটা রাজনীতিবিদ, মানুষের বিশ্বাসটা উনি নষ্ট করে উনার লাভটা কি, মানে উনি কি করতে চাইছেন? এটা ওনাকেই আপনি জিজ্ঞেস করবেন, কারণ আমি এখানে নিজেকে বা অন্যান্যদেরকে তার সাথে তুলনা করতে চাই না, কিন্তু আমি শুধু বলবো এই ধরনের আলোচনা মানুষের আস্থাটা নষ্ট করে, যে তার মানে আমাদের চিন্তা, আমাদের ভোটে কিছু হচ্ছে না, আর কেউ এটা দাবার গুটির মতো আস্থাটা নষ্ট করে, মানে পলিটিক্যাল পার্টি করে কোনো কিছু হবে না। অবশ্যই বলছিলেন যে আপনি মাত্র অল্প কিছুদিন ধরে রাজনীতিতে এসেছেন, এটা আপনার কাছে শেষ প্রশ্ন, যে আপনি এরকম ফিল করেছেন কিনা যে আসলে আপনি যাদের জন্য রাজনীতি করছেন তারা নন, এটা অন্য কেউ অন্য কিছু ঠিক করে দিবে, এটা আপনার ফিলিং হয়েছে কিনা কখনো, বা হচ্ছে কিনা? এটা না, এটার থেকেও বড় যেটা আমার কাছে মনে হয় যে এটা আমার পুরো সিস্টেমটাকে নিয়ে আমার মনে হয়, এটা শুধু আমি যার জন্য রাজনীতি করছি বা আমি যে দলের রাজনীতি করছি সেই দলের না, পুরো বাংলাদেশটাই আমার কাছে মনে হয়। এখানে অনেকগুলো অ্যাক্টর আছে, এখানে সামরিক বেসামরিক ব্যুরোক্রেসি আছে, এখানে বিভিন্ন পুরনো রাজনৈতিক দল আছে, এখানে সিভিল সোসাইটি আছে। সো এখানে আমার কাছে মনে হয় এদের একটা সম্মিলিত একটা সিনক্রোনাইজেশন বাংলাদেশের এই এটার উত্থানটা আমার মনে হয় গত 17 বছরে, যে ভাবে যে হাসিনা যেভাবে বাংলাদেশকে শাসন করেছে বা পুরোটাকে কবজা করেছে, এটার বিপরীতে বিভিন্ন জায়গায় গুচ্ছ ভাবে কিন্তু অনেকগুলো অ্যাক্টর দাঁড়িয়েছে। তো আমার কাছে মনে হয় যে গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকেই সেটাকে নিজের দাবি যে আমি এটা করেছি গত 17 বছর ধরে, সেও বলছে আমি গত 17 বছর ধরে এটা করেছি। তো তাদের মধ্যে এক ধরনের সিনক্রোনাইজেশন, এবং বাংলাদেশে যদি 5 বছর পর পর নির্বাচন হয় এবং গণতান্ত্রিক ভাবে যদি ক্ষমতা বদল হয়, এই ধরনের জিনিসগুলো চলে যাবে বলে আমার বিশ্বাস। এবং আমি আবারও বলছি, কোনো মানুষের, কোনো নেতার, কোনো রাজনীতিবিদের যদি জনসমর্থন না থাকে, তাহলে সেখানে কোনো ডিপ বা সুপারফিশিয়াল স্টেট কোনো কিছু করতে পারে বলে আমার কাছে মনে হয় না। সেটা কখনো টেকসই হয় না, মানে আমার নিজের অবজারভেশন বা নিজের বুঝ। এটাকে আমরা কিন্তু গত সরকার যে 15 বছর ধরে ক্ষমতায় ছিল, আমরা কিন্তু শুনছিলাম যেটা জনগণ বা আন্তর্জাতিক বা তার জনসমর্থনের বাইরেও একটি দেশ বা কয়েকটি দেশ মিলে তাকে আসলে ক্ষমতায় রাখতে চেষ্টা রেখেছে। ডিপ স্টেট বলতে কি উনি এটিকে বুঝিয়েছেন? আপনার কাছে কি মনে হয় বা আপনার ফিলিংটা কি? মানে অন্তর্বর্তী সরকারকে, হ্যাঁ, অন্তর্বর্তী সরকারকে, মানে শেখ হাসিনাকে তো ইন্ডিয়া ক্ষমতায় রাখছিল 15 বছর ডিপ স্টেট হয়ে, এটা এই করে সেই করে। এখন ওরকম কেউ ছিল কিনা ইউনূস সরকারকেও আরো 5 বছর ধরে ক্ষমতা রাখার জন্য? আপনার এরকম কোনো ফিলিং হয় কিনা?
আমার এরকম ফিলিং হয় না। কেন ফিলিং হয় না? কারণ আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এই ধরনের কথা বা এই ধরনের অ্যাঙ্গেল, এই ধরনের অবজারভেশন, এই ধরনের ন্যারেশন তো আছেই, এটা আমরা সবাই জানি। হুম। কিন্তু আমার কাছে এরকম মনে হয় না, কারণ আহ, মানে এখন পুরো বিশ্বের কোন জায়গায় রাজনীতি কিভাবে হয়, কিভাবে রেগুলেট হয়, এটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে বোঝে। ওকে। এবং এবং নিজেদের মধ্যে যত ক্যাচাল থাকুক, নিজেদের মধ্যে সেটাকে মীমাংসা করার তাগিদটা আমি বেশি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যেও। বাইরের কাউকে, সেটা ইন্ডিয়া হোক আমেরিকা হোক, সেটার হস্তক্ষেপ কেউ চায় না বলেই এটা পরিষ্কার। সো আপনার পলিটিক্যাল অ্যাক্টর গুলোও বা দলগুলোও সেই অনুযায়ী কাজ করতে করবে বলে আমার বিশ্বাস, এবং করেছে বলেও আমার বিশ্বাস। তা না হলে তো আমরা দেখতাম অন্তর্বর্তী সরকার 5 বছরে আছে। আমি অন্তত, এটা আমার একদম ব্যক্তিগত অবজারভেশন, আমি এ ধরনের কোনো কিছু মনে করি নাই। ওকে, আমি ডক্টর চক্রবর্তীর কাছে আসি। ডক্টর চক্রবর্তী, মুক্তিযুদ্ধের কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের একজন দর্শক, ওনার নাম ইয়ামিন আহমেদ রোহান, তিনি অনেকগুলি একই ধরনের মেসেজ করেছেন। আমি একটু পড়ি। 30 লাখ তালিকা দিবেন নাকি মুজিবের গুজবই বলে যাবেন? সংখ্যা কম বেশি ছোট করে দেখি না, কিন্তু 30 লাখ মানুষ প্রাণ গেছে, তার তালিকা কই? আমরা এই কথাটি অনেকবার শুনেছি। আমি একটু আপনার কাছে পুরো বিষয়টা নিয়ে জানতে চাই যে ডিপ স্টেট, ক্ষমতার রাজনীতিতে জনগণের বাইরেও বা যাদের জন্য রাজনীতি করে তাদের বাইরের রাজনীতিটাও। দেখুন, প্রথম কথা, 30 লক্ষ শহীদের প্রসঙ্গে যে আলোচনাটা তিনি করেছেন, এটি মুজিবের মুখ থেকে বের হওয়ার আগে এটি কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায়, পত্রপত্রিকায় চলে এসেছিল। ফলে এটি নিয়ে যারা বিতর্ক করেন, বিতর্কটা আসলে খুবই উদ্দেশ্য প্রণোদিত এবং মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যাকে ছোট করে দেখানোর মধ্য থেকে তারা কারা আসলে এখানে আনন্দিত হন, এটা আসলে আমার মনে হয় না খুব ব্যাখ্যা করে বলার প্রয়োজন আছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বাংলাদেশের রাজনীতিবিদদের এই ধরনের এক ধরনের লুটপাট দুর্বৃত্তায়নের ব্যবস্থাকে বজায় রাখতে গিয়ে এদেরকে পুনর্বাসন তারা করেছেন সবাই মিলে, এটা এখনো বাস্তব আর কি। এবং এই যে ডিপ স্টেটের কথা প্রসঙ্গে, যার যে উপদেষ্টার কথার প্রসঙ্গে আলোচনাটি এসেছে, আমাদের আসলে খুব জানার ইচ্ছা যে তিনি আসলে যখন উপদেষ্টা হিসেবে ছিলেন, তখন আসলে তিনি কেন এরকম একটি বিষয় জানতে পেরে তখন কেন চুপ ছিলেন, সেটা আসলে আমাদের একটা, মানে আমার মনে হয় জাতির একটা প্রশ্ন। কারণ আসলে যে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটি সম্ভাবনা যদি তৈরি হয়ে থাকে, তিনিও সেই সম্ভাবনার তৈরি হওয়ার এই যে আলোচনা, এই আলোচনার কোনো অংশে যুক্ত ছিলেন কিনা, না হলে কেন তিনি ক্ষমতায় থাকার অবস্থায় কথা না বলে এখন যখন তিনি আর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নাই, তখন এই কথাগুলো না, আমি বলছেন। একটা জিনিস, এটা আসলে আমাদের একটু জানার বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে ডিপ না, স্টেটের যে ডক্টর গুরুত্বপূর্ণ, চক্রবর্তী, আমি ডিপ ভুলে যাওয়ার স্টেটের যে আগে, গুরুত্বপূর্ণ ডক্টর বিষয়, চক্রবর্তী, আমি ভুলে যাওয়ার আমিও আগে, একটু ভুলে যাওয়ার আগে আচ্ছা বলে বলেন রাখি, বলেন বলেন বলেন। ডিপ স্টেটের যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে, দেখেন, 20 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে একটা রায় হয়েছে। হুম। সেই রায়ে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি প্রেসিডেন্ট টেরিফ। ডোনাল্ড ট্রাম্প যে আইনের বলে বাড়তি টেরিফ বসিয়েছেন, এটা হচ্ছে বেআইনি। হুম। এবং সেইটা নিয়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন, ফলে যেহেতু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে রায় হয়ে গেছে, ফলে এইটার বিষয়ে যত তিনি ট্যারিফ বসিয়েছেন সব হচ্ছে গিয়ে এখানে অকার্যকর হয়ে যাবে। আমাদের দেশের মানুষজন যারা এখন ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলছেন, যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলার মতো এক ধরনের ইমপ্রেশন তৈরি করতে চাচ্ছেন, তাদের মুখে, না সরকারি দলের মুখে না বিরোধী দলের মুখে, এরকম একটা মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে যে চুক্তি বাতিল হয়ে গেছে সেইটা নিয়ে সংসদে একটা কথা বলার মূরত্ব কারণ নাই। তাহলে ডিপ স্টেট নিয়ে কথা বলে এটা প্ল্যান হয়েছিল, এগুলা বলে নিজেদেরকে অতি বিপ্লবী হিসেবে জাহির যারা করতে চাচ্ছেন, আজকের দিনে এই দেশের সাথে যে অন্যায় চুক্তি হয়েছে, সেই চুক্তি করার সময়ও তো তিনি উপদেষ্টা ছিলেন। আজকেও তো তার দলের এখানে সংসদ সদস্যরা আছে, এই যে জামাত ইসলাম, যারা বিভিন্ন সময় খুবই দেশপ্রেমের সবক দিয়ে থাকে। আবার হচ্ছে বিএনপিও তো বাংলাদেশ ফার্স্ট এটা বলে তো তারা হচ্ছে গিয়ে সংসদে গিয়েছে। সেই চুক্তি নিয়ে তো ডিপ স্টেটের বিরুদ্ধে বলেন, ইউনাইটেড স্টেটের বিরুদ্ধে বলেন, কোন স্টেটের বিরুদ্ধে তো কেউ শব্দ উচ্চারণ করছেন না। ফলে অতীতে কি হয়েছিল সেই সময় আমি সেখানে ক্ষমতায় থেকেও কথা বলি নাই, আজকে আমি হচ্ছে নিজেকে জাহির করার চেষ্টা করছি। এই ধরনের আমরা বলবো যে রাজনৈতিক ভাবে এই ধরনের স্টান্টবাজি, এগুলি বাংলাদেশের মানুষ অনেক দেখেছে। যে নজরুলের একটা যৌবনের গানের মধ্যে নজরুল বলে গিয়েছেন যে অনেক যুবক আছে যাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। তো এইরকম অনেক তরুণ উপদেষ্টারাও আমরা দেখেছি যে যারা আসলে শুধুমাত্র বয়সেই তরুণ, কিন্তু মাথার মধ্যে ব্যবস্থাটা সেটা হচ্ছে একেবারে বস্তা পচা সেই পুঁজিবাদী সাম্রাজ্যবাদী পদলেহনের ব্যবস্থা। ফলে এখানে শুধুমাত্র বয়সে তরুণ, বয়সে নতুন, সেইটা দিয়ে আসলে রাজনীতি নির্ধারিত হয় না, এটা তারা আবারও প্রমাণ করলেন।
আমরা যখন ডিপ স্টেটের কথা বলি এবং সেটা আমরা স্টেটটা কি ধরনের স্টেটে আছে সেটা আমরা জানি না, এবং আমরা এগুলি প্রায়ই শুনি, কিন্তু যেইটা দেখি মুখে যা কিছুই বলি মধ্যপ্রাচ্যে এত বড় অন্যায় হইতেছে সেইটা আমরা মানে না সরকার, না বিরোধী দল, না অন্য কেউ, এইটা আমেরিকার নামটা আমরা মুখে আনতে পারি না। আমি জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেলকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে বিবৃতি দিলেন এর মধ্যে ইরানকে আক্রমণ করছে তো বোঝাই যায় না, মানে আমেরিকার তো অংশগ্রহণই বোঝা যায় না। উনি বলছেন সব নাম তো সব জায়গায় দিতে হবে না, সিরিয়াসলি বলছেন কিন্তু। এবং সরকারের বিবৃতি এবং জামাতে ইসলামের বিবৃতির মধ্যে কোনো তফাৎ নাই, মানে তারা এত কথা বলেও একটা সৎ এবং তাদের কাছ থেকে অন্য কিছু আশা করেছিলেন, এটা জেনে আমার বেশ চমৎকৃত লাগছে আর কি। কারণ হচ্ছে যে এই জামাত ইসলাম তো হচ্ছে সেই জামাত ইসলাম যারা ভারত বিরোধিতার কথা বলে নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে এসেছিলেন তারা তাকে অভিনন্দন জানিয়েছিলেন, শুভকামনা জানিয়েছিলেন, স্বাগতম জানিয়েছিলেন। ভারত বিরোধিতাকে রাজনীতির তারা মূল ভিত্তি বানিয়েছেন, মূল নীতি বানিয়েছেন, কিন্তু তারা তো সেই কাজ করেছেন। ফলে সেই সময় কিন্তু মার খেয়েছিল বামপন্থীরা। আজকেও বাংলাদেশের রাজপথে ইরানের পক্ষে মিছিল করা বলেন, ইরানের পক্ষে অবস্থান জানানো বলেন, সারা দেশে আমরা কিন্তু এই যে ঢাকায় তো হয়েছে, বরিশাল, চট্টগ্রাম সমস্ত জায়গাতে কিন্তু ইরানের এই যে যুদ্ধের বিরুদ্ধে বামপন্থীরা পরিষ্কারভাবে আমেরিকা এবং ইসরায়েলের এই যে সাম্রাজ্যবাদী যুদ্ধ এর বিরুদ্ধে কিন্তু বামপন্থীরা কথা বলছে। সারা পৃথিবীতে আমরা দেখছি যে এই যুদ্ধের বিরুদ্ধে এক ধরনের দারুণ কিন্তু যুদ্ধবিরোধী মনোভাব সেটা মানুষের মধ্যে ফুটে উঠছে। ফলে আমরা মনে করি যে আজকের দিনে এই সাম্রাজ্যবাদী ভাসুরের নাম মুখে নেব না, সেইটা করে রাজনীতি করলে একসময় না একসময় জনগণের কাছে সেই রাজনৈতিক শক্তি অবশ্যই সেটা বিভিন্ন সময় ধিকৃত হয়েছিল এবং সামনেও হবে। ডক্টর জাবিন কিছু বলতে চাইছিলেন, ডক্টর জাবিন এর কথাই আমরা শেষ শুনবো। আমরা একটু দর্শকদের কথা একটু বলি। কড়াকড়ি নয়, ভারতের ভিসা নীতি স্বাভাবিক দেখতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই অবস্থানকে সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 68% দর্শক এই অবস্থানকে সঠিক মনে করেন, শতকরা 32% এই অবস্থানকে সঠিক মনে করছেন না। ভোট দিয়েছেন 8100 জন। ডক্টর জাবিন আপনি বলতে চেয়েছিলেন। না, আমি ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কথা, যেটা তারা আবার এটা নিয়ে তো মানে সামাজিক ভাবে এবং সব জায়গা থেকে সাথে সাথে অনেক প্রতিবাদ এসেছে, একদম সাথে সাথেই ইমিডিয়েটলি সর্বস্তরের আমি অনেক ধরনের মানুষের রিয়াকশন দেখেছি, এবং তারা আবার সেকেন্ড আরেকটা কিন্তু বিবৃতি দিয়েছে। আমি যেটা বলতে চাইছি যে আসলে যারা বলে যে সবকিছুর, রাজনীতিবিদরাই বলে যে ক্ষমতার মূল উৎস বা হচ্ছে জনগণ, এটা তো তারা বলার জন্য বলে, কিন্তু আমার কাছে মনে হয় যে গণ অভ্যুত্থানের পরে সত্যিকার অর্থেই আসলে জনগণ হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী। কারণ যখনই দরকার হয় তারা কিন্তু আমার মনে হয় না যে তারা কখনো আর পিছপা হবে বা কোনো কিছু না বলে সহ্য করে থাকবে। এই যে এই জুলাই সনদ বাস্তবায়ন যে হলো না, বা এই জায়গা থেকে যে আমরা সরে আসতে এক ধরনের বাধ্য হচ্ছি এবং একটা অকার্যকর বিরোধী দল যে আমরা দেখছি, এগুলো নিয়ে এগুলোর রিপার্কেশন বা এগুলোর কন্টিনিউশন বা এগুলোর রেজাল্টও কিন্তু আমরা সামনে পাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থেকেই। সো মাচ ডক্টর জাবিন। আপনিও একটা শেষ কথা বলতে পারেন ডক্টর চক্রবর্তী, আপনার যদি কোনো কিছু বলার থাকে এর মধ্যে থেকে একটা প্রসঙ্গে আপনি 2 লাইন বলতে পারেন, কারণ এটা আপনাদের অসংখ্যবার শুনতে হয়েছে, আরো কয়েকশোবার হয়তো শুনতে হবে। সেটা হচ্ছে বামরা কি করেছে বাংলাদেশের জন্য। বামপন্থীরা বাংলাদেশের জন্য যদি কিছু না করে থাকে তাহলে কারা করেছে সেটা একটু জানার ইচ্ছা। কারণ হচ্ছে 52 সালের ভাষা আন্দোলনে বামপন্থীদের নেতৃত্ব, 62-তে নেতৃত্ব, 69-এ নেতৃত্ব, 71-এর যুদ্ধ, 90-এর সেখানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা থেকে 24 সালেও বামপন্থীরা যে রাজপথে ছিল এবং সেটা যে অত্যন্ত নির্ধারক একটা জায়গাতে ছিল, সেটা এমনকি তাসনুভা জাবিনও যখন শাহবাগে সেখানে এসে দাঁড়িয়েছিলেন, তার সাথে যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই পরিচয় ছিল তারা কিন্তু বামপন্থী ঘরানারই মানুষ। এবং আমরা মনে করি যে এখানে আজকে এই বামপন্থীরা কি করেছে সেই প্রশ্ন যারা করেন তারা আসলে জনগণের ভবিষ্যতের পরিবর্তন সেটা যে শুধুমাত্র বামপন্থীদের হাত থেকেই সম্ভব সেটা তারা খুব ভালো করে জানেন। এবং বামপন্থী রাজনীতিকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা, সেটার তো নানান রকম প্রয়াস সবসময় হয়েছে। আমার কথা না এটা, কিন্তু বামপন্থীরা যে এত তীব্রভাবে আওয়ামী লীগের সঙ্গে মিশে যায়, কখনো কখনো বিএনপির সাথে মিশে যায়, সেইটা বা কেমন? এটা আমার কথা না। ইসলামিক দলগুলি যে আওয়ামী লীগের সাথে মিশে যায় সেই বিষয়ে তাহলে কথা বলুন। খেলাফতে মজলিসের একটা অংশ আপনি তো আমাকে তর্কে হারাচ্ছেন, তর্কে তো আপনি আমার সঙ্গে জিতছেন।
চক্রবর্তী, তর্কে তো আপনি আমার সঙ্গে জিতছেন, আমি তো তর্ক করতে চাইছি না, আমি বলতেছি যে এটা কিরকম, মানে এত বেশি এই যে এত নেতৃত্ব, এত সংগ্রাম, এত আত্মত্যাগের পরেও মানে অক্সিলারি ফোর্স হয়ে বারবার থাকাটা কেন, মানে কেন এরকম মিলে এবং যাওয়া বিষয়টা? অক্সিলারি ফোর্স যে কারণেই হোক, বামপন্থীরা অক্সিলারি ফোর্স হয়ে আছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের পরিবর্তনটা হচ্ছে না। ওকে, বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে না, সেটা আমাদের বাম রাজনীতি শুধু না, এখানে দেশপ্রেমিক প্রগতিশীল মানুষদের যে রাজনৈতিক শক্তি সেটা প্রমিনেন্ট হতে পারছে না বলেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হচ্ছে না। আমরা সেই রাজনৈতিক পরিবর্তনের জন্য আশাবাদী, আমরা সেই লড়াইটা করতে চাই, আমাদের যতটুকু সামর্থ্য থাকুক আমরা সেই লড়াইটা করছি, এবং আমরা মনে করি জি, বামপন্থীরা শক্তিশালী হলে একমাত্র বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য পরিবর্তন সম্ভব। ওকে। ডক্টর চক্রবর্তী, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর জাবিন। আপনার এই আলোচনা, ডক্টর চক্রবর্তীর এই আলোচনার বাকি